গল্প নিবেদিতা। দ্বিতীয় পরিচ্ছেদ। লেখনীতে মুন্নি আক্তার প্রিয়া। নিবেদিতা বসে আছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন সিটি বিমানবন্দর এয়ারপোর্টে। তাকে নিতে আসার কথা সাবিহার। সাবিহা তার ফেসবুক ফ্রেন্ড। ওর ভরসা এবং নিজের জেদেই সে এত ভালো ভালো কান্ট্রি রেখে ডেনমার্কে পড়তে এসেছে। আইএলটিএস এর স্কোর এসেছে 65। এই স্কোর নিয়ে অনেকগুলো জায়গায় আবেদন করেও সে সিলেক্ট হয়েছে বেশ কিছু ইউনিভার্সিটিতে। কিন্তু সেগুলোর খরচ বেশ ব্যয়বহুল। যেহেতু তার কোনো স্কলারশিপ নেই সেহেতু তার পড়াশোনা থাকা খাওয়ার জন্য অনেক টাকা নষ্ট হবে। তার আরও দুটো ভাই আছে। এত টাকা পয়সা যদি ওর পেছনেই শেষ করে ফেলে তাহলে বাকি দুই ভাইয়ের জন্য আর কি বা বরাদ্দ থাকবে। এখনো তো ওদেরও ভবিষ্যৎ পুরোটা বাকি। ডেনমার্কে যে খরচ একেবারেই নেই তাও নয়, তবে তার ড্রিম কান্ট্রিগুলোর তুলনায় বেশ কম। এখানে সে তাও সারভাইভ করতে পারবে হয়তো, আর পরিবারের ওপরও চাপটা কমবে। এসব কথা অবশ্য পরিবারের কেউই জানে না। বরং তারা যখন শুনল সুইজারল্যান্ড, কানাডা ও লন্ডন রেখে সে ডেনমার্কে পড়তে যেতে চাইছে তখন সকলেই যারপরনাই অবাক হয়েছে। বাবা এবং ভাই কেউই রাজি হতে চাচ্ছিল না। বিশেষ করে নয়ন চাচ্ছিল নিবেদিতা লন্ডনে গিয়ে পড়ুক, কারণ ওখানে মিদহাদ ও ওর পরিবার আছে, নিবেদিতাকে দেখে রাখতে পারবে। এমনকি মিদহাদের পরিবারও ফোন করে নিবেদিতাকে লন্ডনে আসতে বলেছে। তবে নিবেদিতা কারো কথা শোনেনি। সে আর্থিকভাবে অন্য কারো সাহায্য নিতে চায় না এবং কারো প্রতি নির্ভরশীল হতে চায় না। সে খুব ভালো করেই জানে যে লন্ডনে গেলে হয়তো তাকে মিদহাদদের বাড়িতেই থাকতে হতো, অনেকটা পরগাছার মতো। সে এরকম কিছু হতে চায় না। তার মূলত উদ্দেশ্য ছিল দেশ ছাড়া। সেই উদ্দেশ্য সফল হচ্ছে এতেই সে খুশি ছিল। এজন্য কোন দেশে পড়তে যাচ্ছে এটা তার কাছে কোনো ম্যাটার করেনি। শেষ সময়ে সে এতটাই নার্ভাস হয়ে পড়েছিল যে ভাবতেও পারেনি আইএলসে সে টিকতে পারবে। সত্যি বলতে এই স্কোরও তার এক্সপেকটেশনের বাইরে ছিল। তার বাইরে পড়তে যাওয়ার খবর খুব অল্প সময়েই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। ওদের গ্রামে ওই প্রথম কোনো মেয়ে যে দেশের বাইরে পড়তে যাচ্ছে। অনেকে তাই নিবেদিতাকে নিয়ে ভীষণ গর্ব করেছে। অনেকে আবার কানাঘুষা করে বলেছে, মেয়েদের আবার কিসের বাইরে পড়তে যাওয়া, ওইখানে গেলে আর ভালো থাহেনি মাইয়া মানুষ। এসব কানাঘুষা নিবেদিতা আইএলসে টিকে যাওয়ার পর হতেই শুনছিল। তবে সে কাউকেই কিছু বলেনি। অ্যাডমিশনের রেজাল্ট না পাওয়া অবধি মুখ বুজে সব সহ্য করে যাচ্ছিল। মনে মনে ভাবছিল একবার চলে যেতে পারলেই স্বস্তি। তাছাড়া যাদের সামনে এসে কিছু বলার সাহস নেই তাদের কোনো কথা নিবেদিতা গোনায় ধরে না। বেচারারা তো এমনিতেই ভীতু, তাদের আর কি বা বলবে। এয়ারপোর্টে অপেক্ষা করতে করতে নিবেদিতার একটু ভয় হচ্ছিল। যদি সাবিহা তাকে নিতে না আসে তাহলে কি হবে। সম্পূর্ণ নতুন একটা দেশ, সে তো কিছুই চেনে না। এমনকি থাকার জায়গাটাও সাবিহা ঠিক করে রেখেছিল। কোথাও যেচে ওঠার মতো পরিস্থিতিটাও নেই। তার নিজেকে এত বেশি অসহায় লাগছে এখন। এই প্রথম তার একটু ভয় হতে লাগলো। চোখের সামনে মায়ের ক্রন্দনরত মুখটা ভেসে উঠল মুহূর্তেই। এয়ারপোর্টে নিবেদিতাকে বুকে জড়িয়ে বাচ্চাদের মতো যেভাবে কান্না করলেন। নিবেদিতার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সব প্ল্যান ক্যান্সেল করে দিতে। সে তার মাকে রেখে, পরিবার রেখে কোথাও যাবে না। কিন্তু পরক্ষণেই চোখের পানি মুছে যখন সামনে তাকালো তখন দেখতে পেল নির্ণয়কে। সে প্রায় ঘেমে নিয়ে এসেছে। ক্লান্ত চোখ মুখ, বিষাদিত উদাসীন চাহনি। সঙ্গে সঙ্গে মনকে সে শক্ত করে ফেলল। এই শেষ সময়ে এসে ভেঙে পড়লে একদম চলবে না। আফসোস কিংবা উপহাস যাই বলি না কেন, শেষ সময়ে নির্ণয়ের সাথে নিবেদিতার একটাও বাক্য বিনিময় হলো না, শুধু চোখাচোখি ছাড়া। হেই নিবেদিতা! হঠাৎ করে কারো কণ্ঠে জোরে সোরে নিজের নাম শুনে আঁতকে উঠল নিবেদিতা। বসা থেকে উঠে দাঁড়ালো। বুকে থুথু দিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল। হেসে ফেলল সাবিহা। নিবেদিতাকে জড়িয়ে ধরে বলল, ওয়েলকাম টু ডেনমার্ক। আম সরি ফর লেট বিকজ আই ওয়াজ স্টাক অন দ্য রোড। নিবেদিতা মাপা হাসি দিয়ে বলল, ইটস ওকে, লেটস গো। নিবেদিতার লাগেজটা সাবিহা নিল। বাকি ব্যাগ নিবেদিতা নিজেই বহন করছে। ট্যাক্সিতে ওঠার আগে নিবেদিতা জিজ্ঞেস করল, তুমি কি সব সময় ইংলিশেই কথা বলো? সাবিহা হেসে বলল, আরে না, আসলে এখানে আমার বাঙালি বন্ধুবান্ধব তেমন নেই তো,
তেমন বলছি কেন? একটাও নেই। একজন ইন্ডিয়ান ফ্রেন্ড আছে। ও আবার হিন্দি পারে, বাংলা পারে না। তো সবার সাথে ইংলিশে কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আমার মনেই ছিল না যে তুমি বাঙালি। যদিও ডেনমার্কের নাগরিকরা ড্যানিশ ভাষায় কথা বলে। তবে আমরা যাইরে বাইরের দেশের বাসিন্দা তারা তো আর সবাই ড্যানিশ ভাষা বুঝি না, পারিও না। তুমি পারো ড্যানিশ ভাষা? একটু একটু। তবে ডেনমার্কের স্থানীয়রা শুনলে খুব হাসে। নিবেদিতার হাসি এবার প্রশস্ত হলো। দুজনের গল্পগুজব চলল আরো কিছুক্ষণ। নিবেদিতা ফেসবুকে খুবই ইন্ট্রোভার্ট স্বভাবের। যে কারো সাথে কথা বলে না। একবার সাবিহা ভুল করে তার কিছু ছবি দেশে বোনকে পাঠাতে গিয়ে নিবেদিতাকে সেন্ড করে ফেলেছিল। সেখান থেকেই দুজনের আলাপ এবং এরপর মাঝে মাঝেই কথা হতো দুজনের। যদিও খুবই অল্প সময়েরই কথা। কেননা সাবিহার এখানে ভীষণ ব্যস্ত সময় কাটে। পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে, সোশ্যাল মিডিয়ায় সেভাবে বাড়তি সময় দিতে পারে না। এরপর নিবেদিতা যখন ঠিক করল সে বাইরের দেশে পড়তে যাবে তখন নিজে থেকেই সাবিহাকে নক করেছিল। ডেনমার্কে পড়াশোনার খরচ কেমন, মান কেমন সবকিছু জিজ্ঞেস করেছিল। এবং সব শুনে তার মনে হয়েছিল ডেনমার্ক তার জন্য উত্তমই হবে। তার উপর এখানে আবার সাবিহাও আছে। যদিও সে নিবেদিতার থেকে 2 বছর এগিয়ে। কিন্তু ভিনদেশে স্বল্প পরিচয়ের হলেও একটা মানুষ তো আছে। এটাই শান্তি। ট্যাক্সি এসে থামল নির্দিষ্ট গন্তব্যে। সাবিহা ভাড়া মেটানোর সময় নিবেদিতা চারদিকে চোখ বুলিয়ে দেখল। রাস্তায় আসার সময় বড় বড় বাড়ির পরিমাণ বেশি থাকলেও এখানে বাড়িগুলো বেশ ছোটই এবং জায়গাটাও অনেক ছিমছাম। সাবিহা বলল, এটা কোপেনহেগেন শহর থেকে একটু ভেতরের দিকের জায়গা, তো তাই এত শান্ত পরিবেশ। রেন্টও শহরের তুলনায় কম। তুমি যদি এখানে কমফোর্টেবল ফিল না করো তাহলে পরে বাড়ি চেঞ্জ করে নিও। তবে আমার মনে হয় না তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হবে। তুমি এখানে থাকো না। সাবিহা রাস্তা বরাবর আঙ্গুলি দ্বারা নির্দেশ করে বলল, ওই যে সাদা রঙের একটা বাড়ি দেখতে পাচ্ছ, সামনে যে দুটো নারকেল গাছ। হু, আমি ওই বাড়িতেই থাকি। কিন্তু ওইখানে দুটো রুমই বুকিং। তাই তোমার জন্য আলাদা বাসা। এই বাসার মালিক ভীষণ ভালো। বয়স্ক দাদুর বয়সী। তবে ভীষণ মিশুক। সে এখানে একাই থাকে। তার এক নাতি আছে। সে মাঝে মাঝে আসে। তবে থাকে না এখানে। ও আচ্ছা। সাবিহা আর নিবেদিতা এবার বাম দিকে বাড়ির দিকে রওনা দিল। ছোট একটা বাড়ি। তবে অনেকটা জায়গা নিয়ে করা। ঠিক যেন মাঠের মাঝখানে তৈরি করা হয়েছে। বাড়ির চারপাশে অনেক ধরনের লম্বা লম্বা গাছ। নিবেদিতা শুধু নারকেল গাছগুলোকেই চিহ্নিত করতে পারল। এছাড়াও বাড়ির সামনেও একদম বামদিকে পুরো একটা ফুলের বাগানই আছে বলা চলে। বাগানের সামনেই সাদা রঙের একটা ছোট্ট টেবিল। চারপাশে 4টা চেয়ার। বাড়ির পরিবেশ ও আশপাশ দেখেই নিবেদিতার ভালো লেগে গেল। এ যেন কোনো স্বর্গীয় উদ্যান। নিবেদিতার উচ্ছ্বসিত চোখমুখ দেখে সাবিহা জিজ্ঞেস করল, পছন্দ হয়েছে? নিবেদিতা আনন্দিত হয়ে বলল, ভীষণ। তোমাকে আরেকটা আনন্দের কথা বলি। আমার বাড়ি থেকে পায়ে হেঁটে 10 মিনিট সামনে আগালেই একটা সুন্দর দ্বীপ আছে। দ্বীপটা সাগরের মধ্যে। চাইলেই বটে করে যাওয়া যায়। সত্যি? হ্যাঁ। তোমায় একদিন নিয়ে যাব। আগে সবকিছু তুমি গুছিয়ে নাও। ঠিক আছে। তোমার ফোনটা দেওয়া যাবে? বাড়িতে ফোন করে পৌঁছানোর কথা জানিয়ে দিতাম। শিওর। সাবিহা পকেট থেকে তার ফোন বের করে দিল। নিবেদিতা সেই সাদা চেয়ার টেবিল দেখিয়ে বলল, এখানে একটু বসি আমরা। অবশ্যই। চলো। নিবেদিতা আরাম করে বসল। তার এত ভালো লাগছে। এখানে তো ঘন্টার পর ঘন্টা একাই কাটিয়ে দিতে পারবে সে। সে বাসায় ফোন করতে যাবে তখন ফর্সা করে এক ছেলে ওদের দিকে এগিয়ে এলো। নিবেদিতা আর ফোন করল না। ছেলেটা কৌতূহলী হয়ে নিবেদিতাকে দেখছিল। পরক্ষণে সাবিহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, হেই সাবোহা, হু ইজ শি? ছেলেটার নাম পল। বাড়িওয়ালির নাতি। সে সাবিহার পুরো নাম বলতে পারে না। তাই সংক্ষেপে সাবোহা ডাকে। সাবিহা বলল, শি ইজ ফ্রম মাই কান্ট্রি বাংলাদেশ। নাও শি উইল স্টে হেয়ার। আই সি। হোয়াট ইজ হার নেম? নিবেদিতা। হোয়াট? নিবেদিতা। পল নিবেদিতার নাম উচ্চারণ করতে গিয়ে বলল, নিব। সাবিহা একটু ধীরে থেমে থেমে বলে, নিবে। নিভা। ভুল হলেও সাবিহা পরেরটুকু বলল, দিতা। দিঠা। নিবেদিতা।
ভাঙা ভাঙা গলায় পল বলল, নিভাডি আঠা। সাবিহা ফিক করে হেসে ফেলল। নিবেদিতা ভীষণ হতাশ হয়ে পলের দিকে তাকিয়ে আছে। নিজের নামের এমন ভয়ঙ্কর উচ্চারণ শুনে এত বেশি আহত হলো যে ফ্যালফ্যাল করে শুধু তাকিয়েই রইল। পল বলল, ও ড্যাম ইট, হেই লেডি, ইউর নেম ইজ টু মাচ লং অ্যান্ড হার্ড। I can't pronounce your long name. So I wanna give you a short and easy name. Have you any problem? নিবেদিতা কিছু বলার পূর্বেই সাবিহা বলল, নো, ইউ ক্যান গিভ হার আ বিউটিফুল নেম। পল একটু ভেবে বলল, আল কল ইউ নিঠা। নিবেদিতা বিস্ময়ভিভূত হয়ে বলল, নিঠা। সাবিহা হেসে বলল, মনে হয় নিবেদিতার নিয়ে আর তা নিয়ে নিতা বলতে চাইছে। তত ওইভাবে ওরা উচ্চারণ করতে পারে না, তাই নিতা হয়ে গেছে নিঠা। নামের এমন বিশ্লেষণ শুনে নিবেদিতা করুণ চোখে তাকিয়ে রইল। বিদেশ বিভুঁয়ে এসে নামের এমন হেনস্থা সহ্য করা যায়? পরক্ষণে মনকে এটা বলে সান্ত্বনা দিল যে ওর নামের প্রথম অক্ষর প আকার ছিল না। তাহলে তো এই ছেলে নির্ঘাত পাঠা বানিয়ে দিত নামটাকে। আল্লাহ তা অল্পতে বাঁচিয়েছে বলে স্বস্তির নিঃশ্বাস নিল সে। নিবেদিতা বসে আছে জানালার ধারে। তার রুম থেকে বাইরের সুন্দর একটা ভিউ দেখা যায়। জানালার পাশেই আগে সবুজে ঘেরা বিস্তর মাঠ। সেই মাঠে ছিড়িয়ে ছিটিয়ে ফুটে আছে কিছু শুভ্র রঙের বুনোফুল। বাতাসের দমকে গাছের বড় লম্বা পাতাগুলো মৃদু দুলছে। মাঠ পেরিয়ে অদূরে একটা পাহাড়ের মতো দ্বীপ। দূর থেকে ছোট মনে হচ্ছে অবশ্য। নিবেদিতা রুমে এসে সব গুছিয়ে অনেকক্ষণ ধরে এখানেই বসেছিল। তার মন একই সাথে ভালো বলা যায়, আবার খারাপও বলা যায়। ভালোর কারণ হলো এই ছবির মতন সুন্দর দেশ ও সুন্দর দৃশ্য। আর খারাপের কারণ হলো সে নিজের দেশ, পরিবার ও নির্ণয়কে ভীষণ মিস করছে। এত দূরে এসেও শেষ রক্ষা হলো না। নির্ণয়কে বারংবার মনে পড়ছে। এত বেপরোয়া, বেহায়া মন। নিবেদিতা মনে মনে নিজেকে তিরস্কার করল। তার ভীষণ ক্লান্তও লাগছিল। একটু ঘুমানো দরকার। ঘুম থেকে উঠে বাড়িতে ফোন করবে। সব গুছিয়ে সাবিহার সাথে গিয়ে সে একটা নতুন সিম কিনেছে। এই নাম্বার থেকে এখনো কল করা হয়নি দেশে। বাহির থেকে এসেই এই জানালার পাশে বসে আছে। বিছানায় শরীর এলিয়ে দিতেই তার হঠাৎ করে মনে একটা প্রশ্ন উদয় হলো। আইএলস এর প্রিপারেশন, এক্সাম, অ্যাডমিশন সব মিলিয়ে এর মাঝে অনেক সময় চলে গেছে। এই এত সময়ের মধ্যে নির্ণয়ের সাথে ওর যোগাযোগ না থাকলেও ওই বাড়ির প্রায় সব আপডেটই সে জানত তার মায়ের কাছ থেকে। এমন না যে সে নিজে জিজ্ঞেস করত যেচে। মা নিজেই বিভিন্ন প্রসঙ্গে বলতো। এছাড়া খালা খালুও প্রায়ই খাবার নিয়ে আসতেন নিবেদিতার জন্য। তাই নিবেদিতা না চাইলেও ওই বাড়ির খবর তার নিকট চলেই আসত। সেখানে নির্ণয় আর সুখীর বিয়ের ব্যাপারে সে কিছুই শোনেনি। হয়তো এই ব্যাপারে কথা ওঠেনি বলেই শোনেনি। কিন্তু নিবেদিতার হিসাব মতে, নিবেদিতা দেশে থাকতেই ওদের বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে না হওয়ার কারণ? নিবেদিতা পাশ ফিরে শুল। বিরক্ত লাগছে তার। নির্ণয় বিয়ে করুক বা না করুক এসব নিয়ে ভেবে তার কি আদৌ মাথা ব্যথা করার প্রয়োজন আছে? একটা একতরফা ভালোবাসা আর যাই হোক, এভাবে বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। সেখানে শুধু কষ্টই থাকে, ভালোবাসা না। নিবেদিতা এখন আর কষ্ট চায় না আর ভালোবাসাও চায় না। সে শুধু ব্যস্ত থাকতে চায়। নিজেকে ভালো রাখতে চায়। বাকিরাও ভালো থাকুক তাদের মতো করেই। আজকাল নির্ণয়ের খুব ব্যস্ত সময় কাটছে। অফিসের কাজ শেষ করে তার ভেতরকার ব্যক্তিগত প্রস্তুতি সব মিলিয়েই দম ফেলানোর সময় নেই। রাতে সে কতটুকু ঘুমায় সে নিজেও জানে না। কাজের প্রতি তার ডেডিকেশন সর্বদাই এগিয়ে। সে কাগজপত্র গুছিয়ে চেয়ারে গা এলিয়ে বসে আছে। তখন চা নিয়ে রুমে এলেন বিউটি বেগম। ছেলের ক্লান্ত মুখ দেখে বললেন, কিরে বাবা, তোকে এত চিন্তিত লাগছে কেন? নির্ণয় হাসার চেষ্টা করে বলল, কই, এই তোর চোখ মুখ দেখেই তো মনে হচ্ছে। আরে না, বসো। আরেকটা চেয়ার টেনে বিউটি বেগমকে বসতে দিল নির্ণয়। ছেলেকে সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করে তিনি বললেন, তুই এত চাপা স্বভাবের কেন হয়েছিস বলতো? মনের কথাও বলিস না কখনো। নির্ণয় মেপে হাসল। অনিচ্ছাকৃত হাসি। বিউটি বেগম বললেন, মাঝে মাঝে মনে হয় আমি কিংবা তোর বাবা হয়তো তোর মতো করে তোর সাথে মিশতে পারিনি। তাই না, মা? কেন এসব বলছো আজ? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি। তাহলে তোর কি হয়েছে সেটা বল।
আমি কিন্তু একদিন দুদিন না অনেকদিন ধরেই নোটিশ করছি তুই কিছু নিয়ে খুব ব্যস্ত। রাতও জাগিস অনেক। অথচ আগে এতটা রাত কখনোই জাগতি না। অফিসের কাজ থাকে সেগুলো করি। অফিসের কাজ আগেও করতি তুই। এত রাত জেগে তো নয়। নির্ণয় হেসে বলল, তুমি কি এখন পুলিশের মতো জেরা করবে আমাকে? না। আমি জানতে চাচ্ছি আমার ছেলের মনের ভেতর কি চলছে। কিচ্ছু না মা। রাত প্রায় 12টা বাজে। তুমি এখনো ঘুমাচ্ছ না কেন? কথা ঘুরাবি না নির্ণয়। আমাকে বল সত্যিটা। তুমি হঠাৎ আজ আদা জল খেয়ে আমার পেছনে পড়লে কেন? তোমাকে কি কেউ কিছু বলেছে? কি বলবে? তা তো জানি না। তাহলে এই প্রশ্ন করলি কেন? এমনি। আমার প্রশ্নের উত্তর দে। কি? তুই বাইরের দেশে যাওয়ার প্রিপারেশন নিচ্ছিস তাই না? নির্ণয় কিছুটা চমকে গেল যেন। বিউটি বেগম সরু দৃষ্টিতে তাকিয়ে বললেন, অবাক হলি কেন? তোমাকে এসব কে বলেছে? কেউ না। আমি নিজে দেখেছি। তোর ঘরে আইএলস এর বই। তুই যে ক্লাসও করিস, কোর্স করছিস, রাত জেগে এর পেছনে সময় দিচ্ছিস আমি সেটা জানি। নির্ণয় চুপ করে আছে। তিনি বললেন, সুখীর বিয়ের কথাবার্তা চলছে। নির্ণয় এবার ভাবলেশহীনভাবে রইল। তিনি বললেন, হয়তো বিয়েটা হয়ে যাবে। জানি। জানিস। ভারী অবাক হলেন বিউটি বেগম। নির্ণয় মায়ের দিকে তাকিয়ে বলল, যেই ছেলের সাথে বিয়ের কথা চলছে সেই ছেলে আমার কলিগ। আমার মাধ্যমেই ওদের পরিচয় হয়েছিল। ওদের বিয়ের ব্যাপারেও আমি জানি। এসব কিভাবে হলো? দুজন দুজনকে ভালোবাসে তাই। কিন্তু সুখীর সাথে আমরা তোর বিয়ের কথা বলছিলাম। হ্যাঁ। কিন্তু আমাদের মাঝে কোনো ভালোবাসা ছিল না। জাস্ট পরিচিত ছিলাম এটুকুই। ওই ছেলের সাথে কি সম্পর্ক ছিল তাহলে? না। পরিচয় হওয়ার পর বন্ধুত্ব ছিল আগে। পরে দুজন দুজনকে জেনেছে, বুঝেছে। ওদের মেন্টালিটি ম্যাচ করেছে তাই এখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। তুই কোন দিক দিয়ে কম ছিলি? এখানে প্রসঙ্গ তো কমবেশির না, মা। এখানে বিষয়টা মেন্টালিটির। আমাদের মেন্টালিটি ম্যাচ করেনি। আমি কেমন তুমি তো জানোই। ইন্ট্রোভার্ট স্বভাবের ছেলেমেয়েদের সাথে সবাই মানিয়ে নিতে পারে না। অন্তত সংসারের ক্ষেত্রে। তবে আমি এবং সুখী এখন ভালো বন্ধুর মতোই বলতে পারো। কাজ নিয়ে, পারিপার্শ্বিক অনেক কিছু নিয়েই আমরা মাঝে মাঝে কথাবার্তা বলি। তোরা নিজেরা নিজেরা যে এত কিছু ভেবেছিস, করেছিস একটাবার আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না। সরি মা। তুইও মন থেকে চাইছিলি না সুখীর সাথে তোর কিছু হোক আর এজন্যই সেদিন তুই আমার কাছে সময় চেয়েছিলি। হু। নিবেদিতাকে ভালোবাসিস। নির্ণয় দৃষ্টি ফিরিয়ে নিল। কোনো জবাব দিল না। বিউটি আর কোনো প্রশ্ন করলেন না। 9 মাস এই ছেলেকে তিনি পেটে ধরেছেন। ছেলে তার যতই চুপচাপ হোক না কেন মনের খবর সে একজন মা হিসেবে চোখ দেখেই বুঝতে পারলেন। কবে, কখন, কিভাবে নির্ণয়ের মতো একজন ছেলে ভালোবেসে ফেলল তাও তিনি একটাবার জিজ্ঞেস করলেন না। এতদিনেও যখন নির্ণয় তাকে কিছু বলেনি, এখনো বলবে না। শুধু শুধু জিজ্ঞেস করে নিজেদের মধ্যে কোনো বাকবিতণ্ডা তিনি সৃষ্টি করতে চাচ্ছেন না। ছেলে সময় চাচ্ছে, তিনিও সময় দিলেন। সঠিক সময় এলে হয়তো নিজে থেকেই সবটা বলবে। তিনি বসা থেকে উঠে গেলেন। নির্ণয়ের পান করা খালি চায়ের কাপটি তুলে নিয়ে বললেন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। তিনি প্রস্থান করার পর নির্ণয় ফের চেয়ারে গা এলিয়ে দিল। শরীর ব্যথায় ম্যাজম্যাজ করছে। হয়তো দীর্ঘ সময় এখন বসে থাকা হয় তাই। সে ল্যাপটপে কাজ রেখে ফেসবুকে লগ ইন করল। নিবেদিতার আইডিটা সার্চ দিয়ে ছবি দেখল। মেয়েটা কেমন যেন বদলে গেছে। ডেনমার্কে গিয়েও কোনো আপডেট দেয়নি। এমনকি সিঙ্গেল কোনো পোস্টও না দেশ ছাড়ার। 6 মাস আগের দেওয়া প্রোফাইলের দিকে তাকিয়ে মৃদু হাসল নির্ণয়। স্বগতোক্তি করে বলল, আমি আসছি। মৃদুহা আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছে আর নাচছে। আজকের সকালটা সুন্দর। দিনটাও সুন্দর হওয়ার কথা। মন ফুরফুরে লাগছে নিবেদিতার ছবি দেখে। আজ অনেকদিন পর নিবেদিতা ফেসবুকে ওর নিজের একটা ছবি দিয়েছে। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে দাঁড়ানো হাস্যজ্বল মুখে দাঁড়িয়ে আছে। পাশে অবশ্য আরেকটা বাঙালি মেয়েও রয়েছে। তবে মৃদুহাদ সেদিকে নজর দেয়নি। তার দৃষ্টি নিবেদিতার দিকে ছিল। নিবেদিতা ভালো আছে আর এতেই সে খুশি। সে সবসময় দূর থেকে এটাই চেয়েছে নিবেদিতা ভালো থাকুক, হাসি খুশি থাকুক। ওর খুব ইচ্ছে করছিল একটাবার ফোন করতে। একটু খোঁজখবর নিতে। কিন্তু সাহস হলো না।
পাছে নিবেদিতা আবার কি না কি ভাবে, অথবা বিরক্তও হতে পারে। নিবেদিতার ভালো সময় সে কোনোভাবেই নষ্ট করতে চায় না। এছাড়া সরাসরি কথা বলে খোঁজ না নিলেও নয়নের সঙ্গে প্রতিদিনই কথা বলে সে খোঁজ খবর নিচ্ছে। মিদহাদের ছোট বোন মৌটুসী মিদহাদকে ডাকতে এসে এভাবে নাচতে দেখে বলল, কি ব্যাপার ভাইয়া, আজ এত খুশি কেন? মিদহাদ দরজার দিকে তাকিয়ে মৌটুসীকে দেখে মুচকি হাসল। চুলে চিরুনি করে বোনের কাছে এসে কাঁধ জড়িয়ে ধরে বলল, কেন রে, আমার খুশি কি তোর হজম হচ্ছে না? মৌটুসী রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি এই কথা কখন বললাম? বলতে হয় না, আমি সব বুঝি। ছাই বুঝো তুমি। তোমাকে ডাকতে আসাই ভুল হয়েছে। তুমি খুব খারাপ লোক। নতুন কিছু বল। তোমার বউ একটা জল্লাদ হবে দেখে নিও। সকাল বিকাল নিয়ম করে তোমাকে শুলে চড়াবে। তোমার জীবন ভাজা ভাজা করে খাবে। তুই আমার আপন বোন হয়ে এমন বদদোয়া করতে পারলি? পারলাম, কারণ তুমি খারাপ। এটা বলেই মৌটুসী মিদহাদের হাতে খামুচি দিয়ে দৌড়ে ডাইনিং রুমে চলে গেল। পেছনে পেছনে মিদহাদও দৌড় দিল। মৌটুসী বাবার পেছনে গিয়ে দাঁড়ালো। মমতা বেগম দুজনকেই ধমক দিয়ে বললেন, কি ব্যাপার, কি হচ্ছে এগুলো? মিদহাত হাত বাড়িয়ে দেখিয়ে বলল, দেখো তোমার মেয়ে আমার হাতে চিমটি দিয়ে কি করেছে। রাক্ষসী একটা। নিশ্চয়ই তুমি ওর পেছনে আগে লেগেছ, বললেন মমতা বেগম। মিদহাত চেয়ার টেনে বসল। গাল ফুলিয়ে বলল, সব সময় শুধু মেয়ের সাপোর্টই টানলে। আহসান আহমেদ বললেন, তুমিও আর বড় হলে না, তারপর আপডেট দাও। মিদহাত বলল, কিসের আপডেট আব্বু? সবকিছুরই। অফিস কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো। বলেছিলে দেশ থেকে ঘুরে এসে বিয়ে করবে। এরপর তো অনেক দিন চলে গেল, কিছু তো জানালে না। মিদহাত চুপ করে আছে। তিনি আবার বললেন, কি হলো, পছন্দের কেউ আছে? মিদহাত হেসে বলল, আমাকে আর একটু সময় দাও আব্বু। আরো সময়? ফু, বেশি না, অল্প। আহসান আহমেদ কাঁধ ঝাঁকিয়ে বললেন, বেশ, দেখি সময় নিয়ে পড়ে তুমি কি করো। থ্যাংক ইউ আব্বু। মিদহাত নাস্তা করে বেরিয়ে পড়ল অফিসে যাওয়ার জন্য। সাথে মৌটুসিও আছে। ওকে স্কুলে দিয়ে সে অফিসে যাবে। মিদহাত ড্রাইভিং করতে করতে মৌটুসিকে বলল, তুই যে তখন আমাকে খামুচি দিলি, এখন যদি আমিও একটা দেই তাহলে কেমন হবে? মৌটুসি ব্যাগ সামনে রেখে নিজেকে আড়াল করার চেষ্টা করে বলল, খবরদার, না ভাইয়া। আব্বুকে কিন্তু বলে দেব। আমি কি ভয় পাই আব্বুকে? ভাইয়া সামনে। মিদহাত সামনে তাকিয়ে সাথে সাথে ব্রেক কষল। সামনে এক মেয়ে দুহাত ওপরে তুলে গাড়ি থামানোর জন্য হাত নাড়ছিল। মিদহাত গাড়ি থামাতেই মেয়েটা এগিয়ে এলো। মিদহাত গাড়ির কাঁচ নামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা মাথা নিচু মিদহাত ও মৌটুসিকে দেখল। মিদহাত জিজ্ঞেস করল, হু আর ইউ? মেয়েটা মুচকি হেসে স্পষ্ট বাংলাতে বলল, আমি সুবর্ণলতা। আকাশমুখী হয়ে বিছানায় শুয়ে আছে নিবেদিতা। অনেক বেশি ক্লান্ত লাগছে শরীর। উঠে রান্নাবান্না করতে ইচ্ছে করছে না। অথচ রান্না না করলে খাওয়াও হবে না। চাইলে বাহির থেকে খাবার অর্ডার করা যাবে, কিন্তু এতে টাকা নষ্ট হবে। ডেনমার্কে আসার পর থেকে নিবেদিতা টাকা অনেক হিসাব করে খরচ করে। তার বাবার পাঠানো কষ্টের টাকা সে বিলাসিতায় নষ্ট করতে চায় না। এখনো একটা জবের ব্যবস্থা করতে পারেনি। একটা পার্ট টাইম জবের ব্যবস্থা হয়ে গেলে তখন হয়তো একটু বাড়তি খরচ করা যাবে। বাবার ওপর প্রেশারও কমবে। অবশ্য জবের ব্যাপারে বাবার পারমিশন নেই। তার আদরের মেয়ে ভিনদেশে কষ্ট করে কাজ করবে এটা তার মানতেই কষ্ট হয়। কিন্তু নিবেদিতা তবুও করবে, নিজের জন্য হলেও। এতে করে তার সময় কাটার সঙ্গে সঙ্গে নিজের প্রতি আত্মবিশ্বাসও বাড়বে। সাবিহাকে সে বলে রেখেছে একটা কাজ জোগাড় করে দিতে। সে বলেছে দেবে। অবশ্য নিবেদিতা নিজেও জানে একটু দেরি হলেও সে কোনো না কোনো একটা কাজ পেয়ে যাবে নিশ্চিত। আলস্য ভেঙে ক্লান্ত শরীরটাকে প্রচণ্ড অনিচ্ছায় যেন টেনে তুলল নিবেদিতা। চুলগুলোকে হাত খোপা করে কিচেনে গেল। কি যে রান্না করবে বুঝতে পারছে না। চটজলদি কি করা যায়? ডিম। হ্যাঁ, ডিম ভুনা ও ভাত আজকের জন্য। এর চেয়ে বেশি কিছু সম্ভব না। চুলায় ডিম সেদ্ধ দিয়ে সে পেঁয়াজ মরিচ বের করলো কাটার তখন রুম থেকে তার ফোনটা বেজে উঠল। নিবেদিতা রুমে এসে দেখল মা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েছে। ফোন রিসিভ করে কিচেনে গেল সে। একটা স্থানে ফোন রেখে পেঁয়াজ কাটতে কাটতে কথা বলতে লাগলো।
নাসিমা বেগম আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন। কি করো আম্মু? নিবেদিতা হেসে বলল, পেঁয়াজ কাটি, রান্না করব। খুব কষ্ট হয়ে যাচ্ছে না? নিবেদিতা মনে মনে দীর্ঘশ্বাস নিল। সে জানতো বাইরের দেশে সারভাইভ করা কঠিন, কিন্তু তাই বলে যে এতটা কঠিন সেটা ভাবেনি। কিন্তু সেসব গোপন রেখে বলল, কষ্ট হবে কেন? এই একা একা সব করতে হচ্ছে। না, মা, বরং আমি এসব এনজয় করছি। কিন্তু তোমাদের ভীষণ মিস করি। নাসিমা বেগম সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। নিবেদিতার নিজেরও চোখ ছলছল করে উঠল। ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে বলল, তুমি এত পাগলি কেন মা? একদম বাচ্চা। দিন দিন বয়স কমে বাচ্চা হয়ে যাচ্ছ। নাসিমা বেগম কান্নার জন্য কথা বলতে পারছেন না। বেশ অনেকক্ষণ পর তিনি স্বাভাবিক হলেন। নাক টেনে বললেন, কেন যে তুই এত দূরে চলে গেলি আমাদের রেখে? আবার চলেও তো আসবো মা। দেখতে দেখতেই সময় চলে যাবে। একটু শান্ত হও। তুমি এমন করলে কি আমি দূরে ভালো থাকতে পারবো বলো? নাসিমা বেগম কিছু বললেন না। চোখ মুছলেন। নিবেদিতা বলল, রাকিব কোথায়? ঘুমাচ্ছে। তোর বাবার সাথে কথা হয়েছিল। তরকারি কাটা শেষ করে নিবেদিতা ফোন নিয়ে রুমে এলো। জানালার পাশে বসে বলল, হ্যাঁ আব্বু, ভাইয়া দুজনের সাথেই কথা হয়েছে। ভাইয়ার জন্য নাকি তোমরা মেয়ে দেখতে চাচ্ছ? হ্যাঁ, কিন্তু গাধাটা বিয়ে করতে চাচ্ছে না। বয়স কি থেমে আছে? আর কবে বিয়ে করবে? ভাইয়া কি বলে? এখন বিয়ে করবে না, আরো পরে করবে। তাহলে জোর করছো কেন? যখন ইচ্ছে হয় করবে। আরে বাহ, খুব যে ভাইয়ের সাপোর্ট নিচ্ছিস। নিবেদিতা হেসে ফেলল। বলল, ভাই বলে কথা। আচ্ছা শোন, নয়নের কি কারো সাথে কোনো সম্পর্ক আছে? তুই জানিস কিছু? না তো। আমাকে তো কিছু বলেনি। তুই মিদহাদকে ফোন দিস তো? কেন? মিদহাদ জানলেও জানতে পারে। আমি তো আর মা হয়ে ছেলের প্রেমিকার কথা জানতে চাইতে পারি না। তুই বোন। তুই জিজ্ঞেস করলে কিছু মনে করবে না। নিবেদিতা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঠিক আছে। আচ্ছা মা, এখন রাখি। রান্না করব। রান্না শেষে কল দেব। আচ্ছা মা, রান্না শেষ করে আগে খেয়ে নিবি। পরে কল দিস। ঠিক আছে। নিবেদিতা কল কেটে আনমনা হয়ে বসে রইল। নয়নের বিয়ের কথা উঠতেই নির্ণয়ের বিয়ের কথা মনে পড়ে গেল। তাদের বিয়ের কথাবার্তা কতদূর এখন কে জানে। মা তো এই ব্যাপারে কিছু বলেও না। এখানে আসার পর খালার সাথে 4-5 বার ফোনে কথা হয়েছিল, কিন্তু নির্ণয়ের বিয়ে নিয়ে কোনো কথা হয়নি। যেচে জিজ্ঞেসও করতে পারেনি নিবেদিতা। সে উদাস হয়ে বসে থাকতে থাকতে চুলায় যে ডিম সেদ্ধ দিয়েছে এটা দিব্যি ভুলে গেছে। মনে পড়তেই দৌড়ে কিচেনে গেল। গিয়ে দেখে ডিম সেদ্ধ হয়ে ফেটে বেরিয়ে আছে। চুলা নিভিয়ে দীর্ঘশ্বাস ফেলল নিবেদিতা। মনটা যন্ত্রণায় হুহু করে ডেকে উঠল। নির্ণয়। পরক্ষণে স্বগতোক্তি করে বলল, আই মিস ইউ। রিয়েলি আই মিস ইউ। এত দূরে এসেও 1 সেকেন্ডের জন্য বোধ হয় আপনাকে ভুলে থাকতে পারছি না। এ কেমন ভালোবাসা? কেমন মায় বেঁধেছেন আমাকে? কেন এত কষ্ট দিচ্ছেন আমাকে? কেন? বলুন মিস লতাপাতা, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মিদহাদের কথা শুনে বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল সুবর্ণলতার। ভ্রু কুঁচকে বলল, লতাপাতা না, সুবর্ণলতা। ওহ সরি। তো বলুন, মিস সুবর্ণলতা, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে সামনের মেট্রো স্টেশন পর্যন্ত একটু লিফট দিবেন? মিদহাদ আপত্তি জানালো না। ঘাড় নাড়িয়ে সায় দিল। সুবর্ণলতা থ্যাংক ইউ বলে পেছনে গিয়ে বসল। ছটফটে স্বভাবের মৌটুসি পেছনে ফিরে ভীষণ আগ্রহী কণ্ঠে বলল, আপনাকে দেখে কিন্তু বুঝিনি আপনি বাঙালি। সুবর্ণলতাও হেসে বলল, কিন্তু আমি তোমাদের প্রথম দেখেই বুঝেছি তোমরা বাঙালি। আপনার নামটা খুব সুন্দর। থ্যাংক ইউ ডিয়ার। তোমার নাম কি? মৌটুসি। আরে বাহ, তোমার নাম তো আরো বেশি সুন্দর। একদম তোমার মতোই প্রিটি। মৌটুসি হাসল। কিছুটা লজ্জায় রাঙাও হলো সে। নিজের প্রশংসা শুনলেই সে ব্লাশ করতে থাকে। মিদহাদ ওদের দুজনের মাঝে কোনো কথা বলেনি। চুপচাপ ড্রাইভ করেছে। শুধুমাত্র গন্তব্যস্থানে পৌঁছে সুবর্ণলতার উদ্দেশ্যে বলল, এসে পড়েছি। সুবর্ণলতা গাড়ি থেকে নামার পূর্বে আরও একবার ধন্যবাদ দিল মিদহাদকে। এরপর মৌটুসির থেকে বিদায় নিয়ে চলে গেল। মিদহাদ আবার গাড়ি চালাতে শুরু করেছে। মৌটুসি আনন্দভরা কণ্ঠে বলতে লাগল, আপুটা একদম উপন্যাসের নায়িকাদের মতো সুন্দর।
মৃদুহাত কিছু বলল না। ঠোঁট বাঁকিয়ে হাসল। মনে মনে বলল, প্রাণের চেয়ে বেশি না। নিবেদিতার এখন ভীষণ ব্যস্ত সময় কাটছে। ভার্সিটিতে ক্লাস করে সে একটা পার্ট টাইম জব করছে, একটা বেকারিতে। জবটার ব্যবস্থা অবশ্য পল করে দিয়েছে, যদিও সে নিজে বলেনি। সাবিহাও এখানে যোগ মাধ্যম ছিল। সারাদিন ক্লাস ডিউটি করে বাড়িতে এসে আবার রান্নাবান্না করা, ক্লাসের পড়া কমপ্লিট করা, অ্যাসাইনমেন্ট করা, সব মিলিয়ে সে এতটাই ব্যস্ত সময় কাটাচ্ছে যে মোটে 4 ঘন্টা ঘুমানোর সময় পায় সে। এত ব্যস্ততায় বাড়িতেও খুব একটা কথা বলার ফুরসত হয় না তার। ক্লাসে যাওয়ার সময় যেটুকু সময় হাতে থাকে তখনই বাড়িতে ফোন করে মা কিংবা বাবার সাথে কথা বলে। জব পাওয়ার পরও বেশ কয়েকটা সেমিস্টারের টাকা নিবেদিতা বাবার কাছ থেকে নিয়েছে। এখন সে নিজেই নিজের সেমিস্টার ফি দেয় এবং পাশাপাশি কিছু টাকা সে অল্প অল্প করে জমিয়ে রাখছে। বলা তো যায় না কবে কোন কাজে লেগে যায়। আজ নিবেদিতার একটা ক্লাস টেস্ট আছে। পরীক্ষা দিয়ে সে বের হতেই সাবিহার সাথে দেখা হলো। সাবিহা এগিয়ে এসে বলল, হেই নিঠা, কেমন আছো? নিবেদিতা চোখ পাকিয়ে বলল, সাবিহা। সাবিহা হেসে ফেলল। বলল, আহা, রাগ করছো কেন? নামটা তো সুন্দর। ছাই সুন্দর। প্রথম দিনেই নামের বেইজ্জতি। কিন্তু যাই বলো পল ছেলেটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, তা তো অবশ্যই। ও অবশ্য আমার কাছে একটা ট্রিট পেত। অনেকবার অফার করেছি, নেয়নি। পল এমনই, অনেক কাইন্ড একটা পার্সন। যে কোনো হেল্পে ওকে পাবে, কিন্তু বিনিময়ে কখনোই কিছু নেবে না। নিবেদিতা মৃদু হাসল। সাবিহা বলল, আজ সন্ধ্যায় ফ্রি আছো? নিবেদিতা ঠোঁট উল্টে বলল, না, এই এখন বেকারিতে যাব। ছুটি হবে রাত 9টায়। সমস্যা নেই। পার্টি হবে রাত 10টায়। আমি তোমাকে তোমার বেকারি থেকে পিক করে নিয়ে যাব। কিসের পার্টি? বার্থডে পার্টি। বুঝলাম, কিন্তু বার্থডেটা কার? আমার। নিবেদিতা বিস্ময় নিয়ে বলল, তোমার? আগে বলবে না? হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার। নিবেদিতা জড়িয়ে ধরল সাবিহাকে। সাবিহাও জড়িয়ে ধরে হেসে বলল, থ্যাংক ইউ ডিয়ার। তাহলে রাতে কিন্তু আসছি তোমাকে পিক করতে। নিবেদিতা চেয়েও না করতে পারল না। সাবিহা তার অনেক উপকার করেছে এই পর্যন্ত। সেখানে ওর এতবার বলার পরও জন্মদিনে না থাকলে বিষয়টা ভীষণ দৃষ্টিকটু দেখাবে। আর অনেকটা স্বার্থপরের মতোও হয়ে যাবে বিষয়টা। তাই সে হাসি মুখেই বলল, ঠিক আছে। সাবিহা পাশাপাশি হাঁটতে হাঁটতে বেশ আগ্রহ নিয়ে বলল, জানো পার্টিটা কোথায় করব? কোথায়? সেই দ্বীপে, যেটার কথা তোমায় বলেছিলাম। রাতের বেলায় দ্বীপে। আরে ডোন্ট ওয়ারি। ওখানে আরো অনেক মানুষজন থাকবে। ভয় পাওয়ার কিছু নেই। মনে মনে কিছুটা ভয় লাগলেও সংকোচে মুখে কিছু বলল না। হাত ঘড়িতে সময় দেখে বলল, ঠিক আছে সাবিহা, আমি তাহলে এখন যাই। ওকে, সি ইউ সুন। নিবেদিতা ও সাবিহা দুজনই দুজনের কর্মসংস্থানে চলে গেল। মেট্রোতে যেতে যেতে উদাস হয়ে সে দেশের কথা, পরিবারের কথা ভাবছে। এই ছবির মতো সুন্দর দেশও এখন তার নজর কাড়ে না। খুব করে তার মন পড়ে থাকে গ্রামের মেঠো পথ, ফসল ভরা ক্ষেত, বৃষ্টিমুখর পরিবেশ, মায়ের আদর যত্ন, শাসন, বাবার আদর, দুই ভাইয়ের সাথে খুনসুটি, সবকিছুই সে খুব খুব মিস করে। এখন আর অসুস্থ হলেই দেখার কেউ নাই, যত্ন নেওয়ার কেউ নাই। আগে সামান্য জ্বর এলেই বাড়ি শুদ্ধ লোক পাগল হয়ে যেত। আর এখন 103 ডিগ্রি জ্বর এলেও কিছু যায় আসে না। কাজে যেতে হয়, কাজ করতে হয়। রান্না না করলে খাওয়ার সুযোগও নেই। বিদেশ জীবনটা সহজ নয়। অন্তত একা সারভাইভ করা খুবই কঠিন ব্যাপার। নিবেদিতার বুক চিরে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেট্রো থেকে নেমে ভাবল সাবিহার জন্য ভালো একটা গিফট কিনতে হবে। কিন্তু কি দেওয়া যায়? হাতে অবশ্য জমানো বেশ কিছু টাকাই আছে। এতে সে সাবিহার জন্য ভালো গিফটই কিনতে পারবে। লাঞ্চ ব্রেকে পাশের শপ থেকে কিছু কিনে নেবে ভাবল সে। 5 মিনিট হাঁটতেই বেকারিতে পৌঁছে গেল। বাইরের সব দুশ্চিন্তাকে বাইরে রেখেই এবার সে মনোযোগ দিল কাজে। তার মালিক এমনিতে খুব ভালো মানুষ, কিন্তু কাজে কোনো ভুল হলে একদম বরদাস্ত করতে পারে না। নিবেদিতা লাঞ্চ ব্রেকে বাইরে যাওয়ার সময় পেল না। তবে মালিককে বলে রেখেছে আজ যেন ওকে 30 মিনিট আগেই ছুটি দিয়ে দেয়। বেকারির মালিক নিবেদিতার কাজে শুরু থেকেই মুগ্ধ। এই পর্যন্ত খুব বেশি দরকার ছাড়া কখনোই কোনো ছুটি নেয়নি। এজন্য তিনি আপত্তি করেননি।
30 মিনিট আগেই ছুটি দিয়ে দিল। নিবেদিতা শপে গিয়ে একটা সুন্দর গিফট কিনল সাবিহার জন্য। এরপর আবার বেকারির কাছে এসে অপেক্ষা করতে লাগলো। এর মাঝে সাবিহা তাকে একবার ফোনও করেছে। তার আসতে একটু দেরি হবে। এই সময়টুকু নিবেদিতা কি করবে বুঝতে পারছে না। ক্লান্তিতে তার ভীষণ ঘুমও পাচ্ছে। একটা কফি খাওয়া যেতে পারে। ক্লান্তি দূর হবে, সেই সাথে শরীরটাও একটু সতেজ হবে। যেই ভাবা সেই কাজ। সে একটা কফি শপে ঢুকে কফি অর্ডার দিল। টেবিলের ওপর হাত রেখে হাতের ওপর মাথা রাখল সে। দুচোখ বুজে আসছে। এটা কি ঘুমানোর জায়গা? একটা পুরুষালী কণ্ঠ কানে প্রবেশ করলেও ঘোরের মাঝে নিবেদিতা বুঝতে পারল না যে কথাটি ঠিক কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। সে ঝাপসা দৃষ্টিতে মাথা তুলে তাকালো। তার সামনেই লম্বা একটা লোক দাঁড়ানো। লাইট ঠিক তার পেছনে থাকায় মুখটা দেখা যাচ্ছে না। তবে তার পরনে সাদা শার্ট, কালো প্যান্ট, এটুকু বোঝা যাচ্ছে। লোকটা আবার প্যান্টের পকেটে দুহাত রেখে দাঁড়িয়ে আছে। নিবেদিতা কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যে ওর কফি নিয়ে এলো ওয়েটার। ওয়েটারকে জায়গা করে দিতেই লোকটা সরে দাঁড়ালো। সেই সাথে মুখ দেখে সঙ্গে সঙ্গে 440 ভোল্টেজের শোক খেল যেন নিবেদিতা। বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের চোখকেই তার বিশ্বাস হচ্ছে না। নির্ণয় এখানে কি করে আসবে? সে কি স্বপ্ন দেখছে? হতভম্ব নিবেদিতা শুধু বলতে পারল, আপনি এখানে? স্বপ্ন দেখছি আমি। নির্ণয় ভাবলেশহীন হয়ে এদিক ওদিক তাকালো। প্যান্টের পকেট থেকে এক হাত বের করে কপাল চুকাল। নিবেদিতা তখনও হতভম্ব। স্বপ্ন কি এতটাও বাস্তব হয়? নির্ণয় এবার তার হাতটা নিবেদিতার দিকে এগিয়ে দিল। ছুঁয়ে দেখো। নিবেদিতা ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, কি? বললাম ছুঁয়ে দেখো। আমি তোমার স্বপ্ন না, বাস্তব। নিবেদিতা কাঁপা কাঁপা হাতে নির্ণয়ের হাত ধরল। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে বলল, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এরপর এক দৌড়ে কফি শপ থেকে বেরিয়ে গেল। ওর এই কাণ্ডে এবার নির্ণয় নিজেই হতবাক হয়ে গেছে। নিবেদিতার কফির বিলটা দিয়ে নির্ণয় দ্রুত বাইরে বের হলো। দেখল নিবেদিতা একটা বেঞ্চে গুটিসুটি হয়ে বসে আছে। নির্ণয় এগিয়ে গিয়ে বলল, পালাচ্ছ কেন? আপনি এখানে কেন? নির্ণয় মুখে কোনো জবাব দিল না তৎক্ষণাৎ। মনে মনে বলল, তোমার অবচেতন মন আমায় ডেকেছে বলে। সেই ডাক উপেক্ষা করতে না পেরে চলে এসেছি। নির্ণয়ের নিষ্পলক মুখের দিকে জবাবের আশায় চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে নিবেদিতা। সে ওই চোখের ভাষা পড়তে পারছে না। নির্ণয় বা বলছে না কেন কিছু। কেন সে এখানে? ইন্ট্রোভার্ট স্বভাবের নির্ণয় বুকের মাঝে আস্ত একটা ডায়েরি লিখে ফেললেও নিবেদিতার সামনে এসে সে মুখে কিছুই বলতে পারল না। কেবল নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। কি বলবে সে? আসলে মন তো অনেক কিছুই বলতে চায়। বলার জন্যই তো এত পরিশ্রম, এত কষ্ট করে এই দূরদেশে চলা আসা সবাইকে রেখে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, নিবেদিতাকে সেসবের কিছুই সে বলতে পারছে না। আশেপাশে তাকিয়ে নিজেকে ধাতস্থ করল এবং সত্যিটা লুকিয়ে বলল, আমি এখানে জবের জন্য এসেছি। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল নিবেদিতার। অস্পষ্ট স্বরে বলল, জবের জন্য? এত দেশ থাকতে তাকে ডেনমার্কেই আসতে হলো জবের জন্য। তাহলে তার এত কষ্ট আর দেশ ছাড়া কি সব বৃথা গেল? কি চায় সে? তিলে তিলে মেরে ফেলতে। নিবেদিতাকে এরকম নিষ্পলকভাবে তাকিয়ে থাকতে দেখে নির্ণয় জিজ্ঞেস করল, তুমি এমন অস্বাভাবিক আচরণ করছো কেন? আমার এখানে আসাটা কি খুব বেশি অস্বাভাবিক? নিবেদিতা বসা থেকে উঠে দাঁড়ালো। বলল, আমার কাছে সেরকমই। আপনি যে ডেনমার্কে আসবেন বা এসেছেন এমন কিছু তো আমি কারো থেকে শুনিনি। এমনকি আপনিও আমাকে জানাননি। তুমি বোধ হয় ভুলে গেছো, তোমার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এজন্য যোগাযোগ করে জানানো যায়নি। নির্ণয়ের মন বলতে চাইল, নিবেদিতাকে বল। তোমাকে সারপ্রাইজ দেব তাই বলিনি। কিন্তু তার ভেতরকার কাঠখোট্টা স্বভাবের সত্তা বলে ফেলল, প্রয়োজন মনে করিনি তাই। নিবেদিতা আহত দৃষ্টিতে তাকালো। ওই দৃষ্টি দেখে ভেতরে ভেতরে এলোমেলো হয়ে যেতে লাগলো নির্ণয়। নিজেকে নিজেই মনে মনে গালাগাল করল। বলতে চাইল, আমি এসব বলতে চাইনি নিবেদিতা। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু হায়, তার এই নরম ভালোবাসাময় সত্তা যেন নিবেদিতার সামনে আসতে নারাজ। সে কোনোভাবেই মনের সত্যিকার ভাব প্রকাশ করতে পারছে না। নিবেদিতার ভীষণ অভিমান হলেও সেটা সে নির্ণয়কে বুঝতে দিতে চাইল না।
গলার স্বর কঠিন করে বলল, বেশ তো, তাহলে আমার কাছে কেন? নির্ণয় বুঝল নিবেদিতার লুকানো অভিমান। তবুও সে বাইরের অদৃশ্য প্রাচীর টপকে নিবেদিতার অভিমান ভাঙাতে যেতে পারল না। বলল, দরকার ছিল। কফি শপে গিয়ে তখন তোমায় দেখলাম। অথচ সত্যিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে তার মাকে দিয়ে নিবেদিতার মায়ের থেকে ও কোথায় থাকে, ও কোথায় জব করে সব জেনে নিয়েছে। আর এখানে এসেছেও নিবেদিতার সঙ্গেই দেখা করতে। ডেনমার্কে আসার আজ 2 দিন হয়েছে তার। সবকিছু গুছিয়ে আজই দেখা করার সময় হয়েছে। তাই সরাসরি নিবেদিতার বেকারিতে চলে এসেছিল। খোঁজ নিয়ে জানল, আজ নিবেদিতা ছুটি নিয়ে আগেই বের হয়ে গেছে। তাই বিষণ্ণচিত্তে নির্ণয় চলে যাওয়ার সময় বাইরের কাচ ভেদ করে ক্লান্ত নিবেদিতাকে কফি শপে দেখতে পায়। এতগুলো মাস পর নিবেদিতাকে দেখে আনন্দে উল্লাসে তার বুকটা ধক করে উঠেছিল। যেই ছেলে কখনো প্রেম ভালোবাসার ধারে কাছেও ছিল না, সেই ছেলেরই তখন ইচ্ছে করছিল নিবেদিতাকে বাহুবন্ধনে আবদ্ধ করতে। জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল, আমি চলে এসেছি তোমার কাছে। কিন্তু সব গোলমাল করে ফেলেছে সে। নিবেদিতাকে খুশি করতে গিয়ে উল্টো কষ্ট দিয়ে ফেলেছে। নিবেদিতা বিদ্রূপ করে হেসে বলল, ঠিক আছে, আমার এখন যেতে হবে। আমি পৌঁছে দেব, সাহস করে বলল নির্ণয়। নিবেদিতা বলল, না, আমার ফ্রেন্ড আসবে। কখন? এখনই। ততক্ষণ আমি থাকি তোমার সাথে। নিবেদিতা কিছু বলল না। আবার বেঞ্চটিতে বসে পড়ল। ব্যাগ থেকে ফোন বের করে সাবিহাকে কল করল কত দূর আছে জানার জন্য। নির্ণয়ও বসল পাশে। অপেক্ষা করতে লাগলো নিবেদিতা হয়তো তাকে কিছু জিজ্ঞেস করবে। জানতে চাইবে অনেক কিছু। কিন্তু নিবেদিতা আর কিছুই জানতে চাইল না। কোনো প্রশ্নই করল না। নির্ণয় আগ বাড়িয়ে কিছুই বলতে পারল না। অথচ কত কিছুই বলবে বলে ভেবে এসেছিল সে। কিছুক্ষণের মধ্যেই সেখানে সাবিহা চলে এলো। সঙ্গে পলো আছে। সে নিবেদিতাকে দেখেই স্পষ্ট ইংলিশে বলল, হেই নিঠা, কেমন আছো? নিবেদিতা মৃদু হেসে বলল, ভালো। তুমি? ভালো। নির্ণয় তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। নিবেদিতাকে বলল, নিঠা না পিঠা কি যেন বলল। তুমি কি এখানে এসে নিজের নামও বদলে ফেলেছ? নিবেদিতার মেজাজ খারাপ হলো। তার নাম নিয়ে এত কাহিনী আর ভালো লাগছে না। সে চোখ মুখ কুঁচকে বলল, নাম বদলাইনি। পল এত বড় নাম বলতে পারে না। তাই সংক্ষেপে নিঠা বলে, মাই গুডনেস। পিঠা বলে নাই অনেক। সাবিহা হেসে ফেলল নির্ণয়ের কথা শুনে। নিবেদিতাকে বলল, উনি কে? তোমার বয়ফ্রেন্ড। তুমি যে বয়ফ্রেন্ডও জুটিয়ে ফেলেছ এর মাঝে বলনি তো। নিবেদিতা তড়িৎ গতিতে মাথা নাড়িয়ে বলল, না, না, আমার কাজিন সে। এরপর ভদ্রতা রক্ষা করতে ওদের সাথে পরিচয় করিয়ে দিল। আমার খালাতো ভাই নির্ণয়। আর ওরা হচ্ছে আমার বন্ধু। ওর নাম সাবিহা আর তার নাম পল। আমি পলের নানির বাড়িতে ভাড়া থাকি। নির্ণয় ভদ্রতা সূচক ওদেরকে হাই বলল। ওরাও প্রত্যুত্তরে হাই বলল। সাবিহা নিবেদিতাকে বলল, তুমি তো আগে বলনি যে ডেনমার্কে তোমার কাজিনও থাকে। নির্ণয় সাবিহার ভুল ভাঙাতে বলল, আসলে আগে থাকতাম না। আমি নিবেদিতার পরে এসেছি। 2 দিন হয়েছে। ও আচ্ছা। আপনি ফ্রি থাকলে আমাদের সাথে জয়েন হতে পারেন পার্টিতে। পার্টির কথা শুনেই নির্ণয় বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো নিবেদিতার দিকে। নিবেদিতা ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে এভাবে তাকানোতে। সে কোন পার্টি ভেবে নিয়েছে কে জানে। হয়তো উল্টাপাল্টাও ভাবতে পারে। ভাবতে পারে যে নিবেদিতা বিদেশে এসে স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। সাবিহা হয়তো বিষয়টা বুঝতে পারল দুজনের চোখ চাওয়াচাওয়ি দেখে। সে নির্ণয়কে বলল, ভাইয়া, এটা বার্থডে পার্টি। আজ আমার জন্মদিন তো তাই ছোটখাটো একটা আয়োজন করেছি। নির্ণয়ের বুক থেকে যেন একটা ভার নেমে গেল। সে সৌজন্যতা দেখিয়ে সাবিহাকে উইশ করে বলল, ঠিক আছে। ওর খেয়াল রাখবেন। আপনার কি কাজ আছে এখন? না থাকলে আপনিও আসুন ভাইয়া। দ্বীপে সেলিব্রেট করব। মজা হবে। নির্ণয়ের দ্বীপের প্রতি কোনো আগ্রহ নেই। এত রাতে নিবেদিতা পার্টিতে জয়েন করবে, তাও আবার কিনা দ্বীপে। এই দুশ্চিন্তাতেই তার মাথা নষ্ট। সাথে আবার পলকে দেখে সে আরো দুশ্চিন্তায় পড়ে গেছে। বার্থডে সেলিব্রেট করবে মানে আরো মানুষজন থাকবে। এখানে মানুষজন বলতে ছেলে নিয়েই তার বেশি চিন্তা। যদিও না জেনে কারো সম্পর্কে খারাপ ধারণা করা ঠিক না। তবুও মন তো প্রিয় মানুষের ব্যাপারে সব সময়ই সতর্ক থাকতে চায়।
সে নিবেদিতার জন্য বার্থডে পার্টিতে যেতে রাজি হয়ে গেল। বলল, তাহলে আপনারা একটু ওয়েট করুন, আমি শপ থেকে আসি। সাবিহা বলল, কেন, খালি হাতে যাই কি করে? এখন কিছু লাগবে না ভাইয়া, পরে এক সময় দিয়ে দিয়েন, আমরা এমনিতেই দেরি করে ফেলেছি। ঠিক আছে, আমি নিবেদিতার কাছে আপনার গিফট পাঠিয়ে দেব। সাবিহা হেসে বলল, ঠিক আছে। এতক্ষণ পল এবং নিবেদিতা দুজনই চুপচাপ ছিল। এবার পল বলল, চলো যাওয়া যাক। সাবিহা বলল, চলো। ড্রাইভিং সিটে পল বসেছে, ওর পাশে বসেছে সাবিহা। নতুন মানুষের সাথে ইজি হতে পারবে কিনা ভেবে নির্ণয়কে পেছনে নিবেদিতার সাথে বসতে দিয়েছে সাবিহা। গাড়ির জানালা খোলা, বাতাস আসছে বেশ। নিবেদিতা ও নির্ণয় দুজন গাড়ির দুই মাথায় বসা। ভাব এমন যে একজন আরেকজনের শত্রু। কেউ কারো সাথে কোনো কথাও বলছে না। সাবিহা নিজেই নির্ণয়কে জিজ্ঞেস করল, ভাইয়া এখানে কোথায় উঠেছেন? কোপেনহেগেন শহরেই। ও আচ্ছা, আমরা শহর থেকে একটু ভেতরের দিকে থাকি। দ্বীপটা ওই দিকেই, আমাদের বাড়ি ক্রস করেই যাব। এত রাতে দ্বীপে সমস্যা হবে না। নির্ণয় কথা কম বলা মানুষ, কিন্তু আজ যে এত প্রশ্ন করছে নিবেদিতার সেফটির কথা ভেবেই। আফটার অলও সে নিজেই এই দেশে নতুন। সাবিহা হেসে বলল, না ভাইয়া, সিকিউরিটির ব্যবস্থা আছে। দ্বীপে কি মানুষজন বাস করে? না, তবে রিসোর্ট আছে, রেস্টুরেন্ট আছে। বেশি না। দ্বীপটাও ছোট, পর্যটক মহল আসে তো মাঝে মাঝেই। আরে বাহ, ডেনমার্কে এমন কিছু আছে জানা ছিল না। সাবিহা হাসল। নির্ণয় এতক্ষণে খেয়াল করল নিবেদিতা জানালায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। মেয়েটার কি মাথা খারাপ, এভাবে কেউ জানালায় মাথা রাখে? সে নিস্তেজ স্বরে ডাকল, নিবেদিতা, নিবেদিতা। নিবেদিতার ঘুম ভাঙল না। সাবিহা বলল, থাক ভাইয়া, ঘুমাক একটু, পৌঁছেই না হয় ওকে উঠাক। কিন্তু ওর মাথাটা সরিয়ে দেন জানালা থেকে। নির্ণয় তাই করল। নিবেদিতার মাথা জানালা থেকে সরিয়ে গাড়ির সিটের সাথে হেলান দিয়ে রাখল। কিন্তু এতে করে বারবার ঢুলে পড়ছিল নিবেদিতা। তাই সাহস সঞ্চয় করে নির্ণয় নিজেই নিবেদিতার মাথা নিজের কাঁধে রাখল। বুকটা হঠাৎ করেই যেন নিস্তেজ হয়ে গেল নির্ণয়ের। এতটা শান্তি সে শেষ কবে অনুভব করেছিল মনে নেই। সে কখনো নিবেদিতাকে নিয়ে কিছু ভাবেনি, এ কথা যেমন সত্য, তেমনি আবার যখন থেকে ওকে নিয়ে ভাবা শুরু করেছে তখন থেকে ওর প্রতিটা মুহূর্ত কাটত অস্থিরতায়। নিবেদিতার ভরসার জায়গা হবে সে কল্পনা করত। এই আজ এখন হলো নিবেদিতার অজান্তেই। কেন জানে না তার চোখে মুহূর্তেই অশ্রু জড়ো হলো। আনন্দের অশ্রু। নির্ণয় এক কর্নারে একটা চেয়ারে চুপ করে বসে আছে। ওর সামনে সফট ড্রিঙ্কস, কিন্তু সেদিকে ওর মন নেই। ওর দৃষ্টি ওর থেকে একটু দূরে হাসি মুখে কথা বলতে থাকা নিবেদিতার দিকে। কি সুন্দর করে হাসছে মেয়েটা। ওরা এখানে পৌঁছানোর আগেই নিবেদিতার ঘুম ভেঙে গিয়েছিল। তবে ঘুম ভেঙে সে নিজেকে নির্ণয়ের কাঁধে আবিষ্কার করেনি। কারণ ওর নড়াচড়া টের পেয়েই নির্ণয় ওর মাথা সিটের সাথে হেলিয়ে দিয়েছিল। নির্ণয়ের একটা জিনিস বেশ ভালো লাগলো যে, এখানে যারাই আছে কেউ কোনো অশালীন পোশাক পরেনি কিংবা উশৃঙ্খল কোনো আচরণও কারো মধ্যে পরিলক্ষিত হয়নি। ইনভাইটে যারা এসেছে তাদের মধ্যে বিদেশী বেশি। ছেলে মেয়ে উভয়ের সংখ্যাই প্রায় সমান। কিছুক্ষণ পর পল এলো নির্ণয়ের কাছে। ইংরেজিতে বলল, তুমি এখানে একা বসে আছো কেন? আমাদের সাথে জয়েন করো। নির্ণয় হেসে বলল, সমস্যা নেই, আমি এখানেই ঠিক আছি। তুমি কি আনইজি ফিল করছো? সত্যি বলতে একটু করছি। আসলে আমি এসব পার্টি অনুষ্ঠানে অভ্যস্ত নই তো। পল মাথা দুলিয়ে বলল, বুঝতে পেরেছি। ঠিক আছে, তবু ইচ্ছে হলে কিন্তু আমাদের সাথে জয়েন হতে পারো। ইচ্ছে হলে যাব। পল হেসে চলে গেল। কিছুক্ষণ নাচল সবাই। নিবেদিতা আর সাবিহা একসাথে নাচছিল। নির্ণয় এই প্রথম নিবেদিতাকে নাচতে দেখল। যদিও নাচ বিশেষ কিছু নয়, এমনিতেই একটু হাত পা নাড়ানো, ঠোঁটে মুগ্ধ করা হাসি। নাচ শেষ হলে কেক কাটার সময় নির্ণয়কে গিয়ে ওদের সাথে জয়েন হতেই হলো। সাবিহা কেক কেটে নিবেদিতা ও পলকে খাইয়ে দিল। ওরাও সাবিহাকে খাইয়ে দিল। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু পল যখন নিবেদিতাকে কেক খাইয়ে অল্প একটু কেক ওর গালেও মাখিয়ে দিল তখনই ভেতরটা কেমন যেন করে উঠল নির্ণয়ের। রাগ, জেদ যেন উপচে বের হয়ে আসতে চাচ্ছিল। পল হাসছে।
নিবেদিতা দুম করে ওর পিঠে একটা কিল দিয়ে বলল, খুব খারাপ হলো এটা। আমার স্কিন খুব সেনসিটিভ। নিবেদিতা রাগ করে পলকে মারল, এটাও নির্ণয়ের ভালো লাগলো না। কেন? অদ্ভুত। সে তো মোটেও হিংসুটে স্বভাবের নয়। তার ভেতর যে জেলাসি সত্তাও আছে এটা তো সে কখনোই টের পায়নি। সবাইকে কেক কেটে দেওয়া হলো পিরিচে। নির্ণয়কেও দেওয়া হয়েছে। কিন্তু সে কেক খেলনা। চুপ করে আবার আগের জায়গায় গিয়ে বসে রইল। যথাসম্ভব চেষ্টা করল নিজের অনুভূতি সুপ্ত অবস্থায় রাখতে। এখানে বিভিন্ন আইটেমের খাবারের পাশাপাশি অ্যালকোহলেরও ব্যবস্থা আছে। চাইলে যে কেউ খেতে পারবে। বিল সব সাবিহার। এই সুযোগ অনেকেই হাতছাড়া করল না। পল এসে নির্ণয়কে রেড ওয়াইন অফার করল। নির্ণয় ভদ্রতার সাথে বলল, আমি এসব খাই না। পল হেসে বলল, তুমি এবং নিঠা দেখি একই। নিঠাও খায় না। নির্ণয় হাসল। তাকালো একবার নিবেদিতার দিকে। মেয়েটাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। তবুও সে স্বতঃস্ফূর্ত থাকার চেষ্টা করছে সাবিহার সামনে। হোয়াটসঅ্যাপে তখন বিউটি বেগমের কল এলো। নির্ণয় কল রিসিভ করে অন্য সাইডে চলে গেল। বিউটি বেগম জিজ্ঞেস করলেন, কেমন আছিস বাবা? ভালো আছি, মা। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুই এখন কোথায়? নিবেদিতার সাথে দেখা হয়েছে। হ্যাঁ, ওর সাথেই আছি এখন। নিজের মনের কথা জানিয়েছিস? না, মা। উল্টো আরো হার্ট করে কত কি বলে ফেলেছি। বিউটি বেগম অবাক হয়ে বললেন, সে কি? কেন? জানি না মা। আমি বলতে চাই একটা ভেতরের সত্তা বলে আরেকটা। এমন দোনমনা করলে তো চলবে না নির্ণয়। নিবেদিতারও তো জানা প্রয়োজন যে তুই শুধু ওর জন্যই ডেনমার্কে গিয়েছিস। আর এর জন্য তোকে কত কষ্ট করতে হয়েছে। বলবো মা। আমার বোধ হয় আরেকটু সময় নেওয়া প্রয়োজন। আর কত সময়? পরে না আবার দেরি হয়ে যায়। হবে না। তুমি। পুরো কথা শেষ হওয়ার আগেই নিবেদিতা চলে এল সেখানে। পরে কথা বলবে বলে নির্ণয় কল কেটে দিল। নিবেদিতা বলল, কে? খালামণি। হুম। ও। কল কাটলেন কেন? কথা বলতাম আমিও। আচ্ছা কল দিচ্ছি। না, থাক। এখন আর কল দিতে হবে না। বলছিলাম যে আপনি কি আরো থাকবেন এখানে? কেন? তুমি থাকবে না? আমার ভীষণ মাথা ব্যথা করছে। বাসায় যেতে চাচ্ছি। আপনি চাইলে থাকতে পারেন। তুমি না থাকলে আমি থেকে কি করব? আমি কি এদের কাউকে চিনি? থাকতে জোর করিনি। তাহলে চলুন আমরা চলে যাই। চলো। নির্ণয় ও নিবেদিতা সাবিহার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। দ্বীপ থেকে বটে করে ওরা মেইন রোডে এলো। নিবেদিতা বলল, এখান থেকে আমার বাসা কাছেই। আপনাকে আরেকটু সামনে গিয়ে ট্যাক্সি নিতে হবে। আপনি কি আমার বাসায় যাবেন? সংকোচে সরাসরি হ্যাঁ বলতে পারল না নির্ণয়। বলল, তোমার বাসায় গিয়ে কি করব? কিছুই না। চাইলে রেস্ট করতে পারেন। ঠিক আছে। নিবেদিতা ভেবেছিল নির্ণয় রাজি হবে না। কিন্তু ওকে আশ্চর্য করে দিয়ে সে রাজি হয়ে গেল। ওর মুখের বিস্মিত ভাব লক্ষ্য করে মুখ অন্যদিকে ঘুরিয়ে হাসল নির্ণয়। বাড়িতে গিয়ে ওকে বসতে দিল নিবেদিতা। ব্যাগ টেবিলের ওপর রেখে বলল, আমার এই রুমের ভেতরই সব। এক সাইডে ওয়াশরুম, অন্য সাইডে কিচেন। বেড বরাবর বিশাল বড় একটা জানালা। বেডের পাশেও একটা জানালা। সামনে বড় একটা বারান্দা। নির্ণয় চোখ ঘুরিয়ে পুরো রুমটা দেখল। এক রুমের ভেতর সব হলেও রুমটা বিশাল। নিবেদিতা বলল, আপনি ফ্রেশ হয়ে আসুন। আমি চা বানাই। নির্ণয় মাথা দুলিয়ে সায় জানিয়ে ওয়াশরুমে গেল। নিবেদিতা কিচেনে গিয়ে বড় করে শ্বাস নিল। তার বুক ধুকপুক করছে। এভাবে একা বাড়িতে সে নির্ণয়ের সাথে ভাবতেই শরীরে কাঁটা দিচ্ছে। যদিও জানে যে উল্টাপাল্টা কিছু হওয়ার সম্ভাবনা একদমই নেই। তবুও বুকের ভেতরটায় কেমন যেন দম বন্ধ করা অনুভূতি হচ্ছে। নিবেদিতার তো মনে হচ্ছে সে ঠিকমতো নির্ণয়ের সামনে শ্বাসও নিতে পারছে না। কখন না জানি আবার নির্ণয় বলে বসে, তুমি শ্বাস আটকে রেখেছ কেন? কয়েকবার কিচেনেই পায়চারি করে নিজেকে ও মনকে ধাতস্থ করার ট্রাই করল নিবেদিতা। এরপর চুলায় চায়ের পানি বসিয়ে দিয়ে পেঁয়াজমরিচ কাটতে লাগলো। শুধু চা তো আর দেওয়া যায় না। সাথে নুডলস বানিয়ে দেবে ভাবল সে। চা আগে বানালো। চা খেতে খেতে নুডলস রান্না করা হয়ে যাবে। চা ও বিস্কুট নিয়ে গিয়ে দেখল নির্ণয় উপুর হয়ে বিছানায় শুয়ে আছে। তাও আবার আড়াআড়ি ভাবে। ওর অর্ধেক পা বিছানার বাইরে। বেডের সাথে থাকা জানালাটি নির্ণয় খুলে দিয়েছিল।
সেখান থেকেই প্রচণ্ড বাতাস আসছে। সেই বাতাসে নির্ণয়ের চুল দুলছিল। উপুর হয়ে শুয়েছে বলে মুখের এক সাইড শুধু দেখা যাচ্ছে। চোখ বন্ধ। ঘুমাচ্ছে নাকি? হঠাৎই নিবেদিতার মনে হলো, নির্ণয় ভীষণ ক্লান্ত। এই ক্লান্ত মুখটা দেখে বড্ড মায়া হলো নিবেদিতার। মাথায় একটু হাত বুলিয়ে দিতে ইচ্ছে হলো। তবে সেই ইচ্ছেকে সম্বরণ করে বার দুয়েক ডাকল সে নির্ণয়কে। নির্ণয়ের সাড়া না পেয়ে বুঝতে পারল সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। তাই আর বিরক্ত না করে চায়ের কাপটা টি টেবিলের ওপর রাখল। নির্ণয়ের পা দুটো বিছানায় উঠিয়ে একটা পাতলা চাদর গায়ের ওপর দিয়ে দিল। এতক্ষণে চা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা চাটুকু এক চুমুকে শেষ করে নিবেদিতা রান্নাঘরে গিয়ে নুডলস রান্না করল। যদি মাঝরাতে ঘুম থেকে উঠে কিছু খেতে চায়। রান্না শেষ করে রুমে এসে সে কি করবে বুঝতে পারছে না। লাইট নিভিয়ে দিয়ে সে বারান্দায় চলে গেল। যদিও কাচের এপাশ থেকে পুরো রুমটাই দেখা যাচ্ছে। নিবেদিতা একটা চেয়ারে বসে রইল চুপচাপ। কতক্ষণ নির্ঘুম বসে ছিল সে জানে না। এক সময়ে চেয়ারে পা তুলে গুটিসুটি হয়ে ঘুমিয়ে যায় সে। নির্ণয়ের ঘুম ভাঙল একটা সুন্দর স্বপ্ন দেখে। স্বপ্নে নিবেদিতা টুকটুকে লাল রঙের একটা জর্জেট শাড়ি পরা। দুহাত ভরতি খাঁজকাটা লাল রঙের কাচের চুড়ি। হালকা সাজ আর খোলা চুল। এত সুন্দর লাগছিল যে নির্ণয় মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই ছিল। দুজনে তখন সাজেকে ছিল। বারান্দায় যখন দুহাত মেলে নিবেদিতা দাঁড়িয়ে ছিল তখন সাদা মেঘের মাঝে তাকে অপরূপ সুন্দরী লাগছিল। চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে। যেই না নির্ণয় নিবেদিতার খুব কাছে গেল অমনি ঘুম ভেঙে গেল তার। ঘুম ভাঙার পর আশেপাশে তাকিয়ে বেশ অবাক হলো নির্ণয়। তৎক্ষণাৎ মনে করতে পারল না সে কোথায় আছে। এই ঘর, বিছানা কোনো কিছুই তো তার নয়। সে শোয়া থেকে উঠে বসল। আশেপাশে তাকাতেই তার চোখ গেল কাচের বারান্দার ওই পাশে চেয়ারে ঘুমিয়ে থাকা নিবেদিতার দিকে। একটা মানুষ এমন দলা পাকিয়ে ঘুমায় কিভাবে? নির্ণয় গুটি গুটিয়ে পায়ে এগিয়ে গেল। নিবেদিতা গভীর ঘুমে তলিয়ে আছে। নির্ণয় চেয়ারের হাতলে দুপাশে হাত রেখে নিবেদিতার মুখের দিকে ঝুঁকে দাঁড়ালো। এখন অনেকটা কাছে আছে দুজনে। নির্ণয়ের খুব ইচ্ছে করছিল অপূর্ণ স্বপ্নটাকে বাস্তবে পূর্ণতা দিতে। কিন্তু সে এমন কিছু করল না। করবেও না। সঠিক সময়ের জন্য রেখে দিল। এখন কেবল খুব কাছ থেকে মন ভরে দেখল নিবেদিতাকে। হঠাৎ করেই নিবেদিতা চোখ মেলে তাকালো। কয়েক সেকেন্ড দুজনের কেউই যেন কিছু বুঝতে পারল না। থম মেরে রইল। এরপর একসাথে দুজনই ভয়ে চিৎকার দিয়ে উঠল। নির্ণয় চিৎকার দিয়ে সরতে গিয়ে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। ব্যথায় আর্তনাদ করে বলে উঠল, বাবারে! নিবেদিতা কি করবে বুঝতে পারছে না। সে এখনো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নির্ণয় কোমর ধরে উঠে দাঁড়ালো। নিবেদিতার বিস্মিত চোখে চোখ রেখে বলল, সরি, তোমাকে ডাকতে এসেছিলাম। নিবেদিতা ভ্রু কুঁচকাল। ডাকার জন্য কেউ মুখের ওপর এমন ঝুঁকে আসে নাকি? নির্ণয়ের হঠাৎ করেই মনে হলো তার তো অফিস আছে। সে হাত ঘড়িতে সময় দেখে বলল, সর্বনাশ! অফিসের সময় তো হয়ে গেছে প্রায়। নিবেদিতা, আমি এখন যাচ্ছি। নিবেদিতা নাস্তা করার কথা বলতে পারল না। নির্ণয় আর অপেক্ষা না করে তাড়াহুড়ো করে চলে গেল। কি হলো না হলো সব যেন মাথার ওপর দিয়ে গেল নিবেদিতার। সে উঠে গেল ফ্রেশ হওয়ার জন্য। নাস্তা বানাতে হবে। ক্লাসও আছে। সে ফ্রেশ হয়ে এসে নাস্তা বানাতে বানাতে নাসিমা বেগমকে ভিডিও কল দিল। কেমন আছো মা? নাসিমা বেগম আদুরে স্বরে বললেন। ভালো আছি মা। তুই কেমন আছিস? ভালো। নাস্তা বানাচ্ছিস? হ্যাঁ। মা, তুমি কি নির্ণয় ভাইয়ার ডেনমার্কে আসার কথা জানো? তিনি বিস্মিত হয়ে বললেন, কই না তো। নির্ণয় ডেনমার্কে নাকি? হ্যাঁ। আপা তো আমাকে কিছু বলেনি। ওখানে কেন নির্ণয়? জবের জন্য নাকি এসেছে? কবে গেল? তোর সাথে দেখা হয়েছে? দুদিন ধরে নাকি এসেছে? দেখা করতে এসেছিল গতকাল। আমাদের কাউকে কেন কিছু বলল বুঝতে পারছি না। তুমি খালাকে ফোন করে জিজ্ঞেস করেনিও? আর তার বিয়ের ব্যাপারেও তো আর কিছু শুনলাম না পরে। বিয়ে কি হয়ে গেছে? না। বিয়ে হলে তো জানতাম। দেশে আসার কথাই তো বলল না। তা বলেনি। কিন্তু বিয়ে হলে নিশ্চয়ই বলতো। আচ্ছা। এখন তাহলে রাখি মা। খেয়ে ক্লাসে যাব। ঠিক আছে মা। সাবধানে চলাফেরা করিস। আচ্ছা। নাস্তা বলতে গতকালের নুডলস গরম করলো আর চা বানালো নিবেদিতা।
এগুলো দিয়েই সকালের ব্রেকফাস্ট সেরে সেই ক্লাসে চলে গেল। মিদহাদ একটার পর একটা শার্ট চেঞ্জ করছে, কিন্তু কোনো শার্টেই তার নিজের কাছে ভালো লাগছে না। মৌটুসি তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। মিদহাদের চোখে মুখে বিরক্তির ছাপ। অনেকক্ষণ অপেক্ষা করে মৌটুসি বলল, ভাইয়া, তোমার কি আজ কোনো ডেট আছে? মিদহাদ ভ্রু কুঁচকাল। মৌটুসি বলল, না মানে ডেটে যাবে নাকি জিজ্ঞেস করলাম। তুই দেখি খুব পাকা পাকা কথা বলিস। এই ডেট কি জিনিস? আগে স্কুলের গণ্ডি তো পার হ, তারপর ডেট নিয়ে কথা বলবি। ভাইয়া, আমি কিন্তু এতটাও ছোট না। তাই নাকি? তোর বয়স কত বল তো? 16 বছর। 16 বছর? 6 বছরের বাচ্চা একটা। আমার বয়স নিয়ে তোমাকে গবেষণা করতে হবে না। তুমি বলো আমার ভাবিকে। কিসের ভাবি? যার সঙ্গে ডেটে যাবে বলে এত ফিটফাট হয়ে সাজুগুজু করছো। কি যা তা বলছিস? কোনো ডেটে যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছ? মিদহাদ একটা অফ হোয়াইট রঙের শার্ট গায়ে জড়িয়ে বলল, ডেনমার্ক। মৌটুসি বিস্ময়ে হতবাক হয়ে বলল, ডেনমার্ক? কিন্তু কেন? দরকার আছে। সেই দরকারটাই বা কি? তোকে এত কিছু বলবো কেন? আমি কেমন যেন সন্দেহের গন্ধ পাচ্ছি। পাবি তো। তোর যে নাকে সমস্যা। মৌটুসি বায়না ধরে বলল, বলো না ভাইয়া, ডেনমার্কে কেন যাবে? ঘুরতে। তাহলে আমিও যাব। প্লিজ, প্লিজ। আর 3 ঘন্টা পরেই আমার ফ্লাইট। এখন তো তোকে নেওয়া সম্ভব না। অন্য এক সময় নিয়ে যাব। তুমি তাহলে ঘুরতেই যাচ্ছ? দেখা করতে যাচ্ছি। কার সাথে? মৌটুসির চোখে মুখে জানার উদ্দীপনা। প্রাণের সাথে। মৌটুসি ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, প্রাণের সাথে? কার প্রাণ? মিদহাত জিভে কামড় দিয়ে বলল, নিবেদিতার সাথে। নয়ন ভাইয়ার বোন যে। হ্যাঁ। ইস, তুমি আগে বললে না কেন? তাহলে আমিও যেতে পারতাম। কত বছর হয়ে গেছে নিবেদিতা আপুকে দেখি না। নেক্সট টাইম ইনশাআল্লাহ। মনে থাকে যেন। থাকবে পিচ্ছি। এখন বল, এই শার্টে আমাকে কেমন লাগছে? তোমাকে সব শার্টেই সুন্দর লাগছিল। এটাতেও খুব সুন্দর লাগছে। তুমি বরং এটা পরেই যাও। কয়দিন থাকবে? 3 দিন। মাত্র? মাত্র? আমার এখানে অফিস আছে না পিচ্ছি। তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে। সাবধানে যাবে ভাইয়া। আর ওখানে গিয়ে আপুর সঙ্গে আমার ভিডিও কলে কথা বলিয়ে দেবে। ঠিক আছে। এখন তাহলে বের হই। আচ্ছা। মিদহাদ এবং মৌটুসি ড্রয়িং রুমে গিয়ে দেখল বাবা মা ও 4জন নতুন মানুষ। এদের মধ্যে একজনকে দুজনেই চিনতে পারল। আমুদে স্বভাবের মিদহাদ তো সবার সামনে বলেই ফেলল, আরে মীর লতাপাতা, আপনি এখানে? মিদহাদের বাবা আহসান আহমেদ বললেন, লতাপাতা? কি বলো এসব? সুবর্ণলতা ভ্রুজোড়া কুঁচকে বলল, লতাপাতা না, সুবর্ণলতা। মিদহাদ বলল, ওই হলো আর কি। সুবর্ণলতার বাবা শফিক রহমান বললেন, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? মৌটুসি বলল, দুজন না, আমরা তিনজন তিনজনকে চিনি। সুবর্ণলতা আপু একদিন আমাদের গাড়িতে লিফট নিয়েছিল। আইসি। আহসান আহমেদ ওদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, সুবর্ণলতার বাবা আমার অফিসের কলিগ শফিক রহমান। তার স্ত্রী মিতালি বেগম। আর এটা তার ছোট মেয়ে মিষ্টি। মিদহাদ ও মৌটুসি শফিক রহমান এবং মিতালি বেগমকে সালাম দিল। মমতা বেগম ছেলের হাতে লাগেজ দেখে জিজ্ঞেস করলেন, কোথাও যাচ্ছ তুমি? হ্যাঁ। ডেনমার্ক যাচ্ছি। ঘুরতে? হঠাৎ? আমার তো সবকিছুই হুটহাট ইচ্ছে হয়। তুমি তো জানোই। আসবে কবে? জানতে চাইলেন আহসান আহমেদ। 3 দিন থাকব। এরপর মেহমানদের উদ্দেশ্যে বলল, আপনাদের সঙ্গে আজ থাকতে পারলাম না বলে দুঃখিত। সময় করে আবার আসবেন আপনারা। সাবধানে যেও বাবা, বললেন মিতালি বেগম। ঠিক আছে। আল্লাহ হাফেজ। সবার থেকে বিদায় নিয়ে মিদহাত বেরিয়ে পড়ল। পথেই একবার নয়নকে কল করে জেনে নিল কোন সময়ে নিবেদিতা ভার্সিটিতে থাকবে আর কোন সময়ে বেকারিতে থাকবে। ক্লাস শেষ করে অলস ভঙ্গিতে ভার্সিটি থেকে বের হচ্ছে নিবেদিতা। মাথায় শুধু নির্ণয়ের কথা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে সে কেন দেশের বাইরে জব করতে আসবে? তাও আবার ডেনমার্কে। সে জানে যে খালামণি কতটা চোখে হারায় তার ছেলেকে। সেই খালামণি বা কেন অনুমতি দিল নির্ণয়কে দূরদেশে আসার? আর সুখী মেয়েটা, ওর সাথে বিয়ে হলে তো সেও এখানেই থাকবে। মাঝে মাঝে না চাইতে হয়তো দেখাও হবে। নির্ণয় কি তাকে কষ্ট দিতেই এই পরিকল্পনা করেছে?
কিন্তু এমনটা সে কেন করবে? সে নির্ণয়কে ভালোবাসে বলে। ভালোবাসলেও কি শাস্তি পেতে হয়? তার খুব ইচ্ছে এই বিষয়ে সরাসরি সে নির্ণয়কে জিজ্ঞেস করবে। কিন্তু কল দিলে বা সামনে গেলে সে আর কিছুই বলতে পারে না। স্ট্যাচু হয়ে যায়। নিবেদিতা অন্যমনস্ক হয়ে হাঁটার সময় নির্ণয়ের কল এলো। কল রিসিভ করে কথা বলতে বলতে সে গেট দিয়ে বের হচ্ছিল। নির্ণয় বলল, আজকে তুমি ফ্রি কখন? কেন? দরকার ছিল একটু দেখা করতাম। নিবেদিতা কিছু বলার পূর্বেই পেছনে থেকে কারো চিৎকার শুনে পেছনে তাকালো। মৃদুহাদ চিৎকার করে বলছে, প্রাণ। ডাকটা বেশ লম্বা ছিল। কিন্তু নিবেদিতা বিস্মিত। সে ফোন কান থেকে নামিয়ে তাকিয়ে আছে। মৃদুহাদ একটা ফুলের তোড়া নিবেদিতার দিকে এগিয়ে দিয়ে বলল, সারপ্রাইজ প্রাণ। নিবেদিতা এতটাই অবাক হয়েছে যে কিছু বলতে পারল না। নির্ণয় চুপচাপ ফোনের ওপাশ থেকে শুনল সব। নীলসাদা আকাশে মেঘবিহীন হঠাৎ করেই যেমন ঝুম বৃষ্টির আগমন ঘটে কেউ কিচ্ছুটি বুঝে ওঠার আগেই, ঠিক সেভাবেই মৃদুহাদের আগমন ঘটল ডেনমার্কে। অন্তত নিবেদিতা তো তাকে এখানে একদমই আশা করেনি। মৃদুহাদ হাসি হাসি মুখ করে ওর দিকে চেয়ে আছে। নিবেদিতা হতবিহ্বল। ফোনের অপর প্রান্তে এখনো কলে আছে নির্ণয়। নিবেদিতা ফের ফোনটা কানে নিয়ে বলল, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। কল কাটার পর মৃদুহাদ বলল, ফুল কি তোমার পছন্দ নয়? নিবেদিতা এতক্ষণে খেয়াল করল যে মৃদুহাদ তার দিকেই ফুলের তোড়া বাড়িয়ে রেখেছে। সে হাসার চেষ্টা করে ফুলগুলো হাতে নিয়ে বলল, ধন্যবাদ। কিন্তু আপনি এখানে কেন? তুমি খুশি হওনি? এখানে তো আমার খুশি অখুশি হওয়ার কিছু নেই। তবে পরোক্ষভাবে বিষয়টা দেখলে ভালো লাগার কথা। কারণ ভিনদেশে নিজের দেশের মানুষ দেখলে আমার মনে হয় সবারই ভালো লাগবে। তা যদি হয় আবার পরিচিত কেউ। মৃদুহাদ মাথা দুলিয়ে বলল, রাইট। আপনি কি এখানে কোনো কাজে এসেছেন? ওহু, তোমার কাছেই এসেছি। নিবেদিতা অবাক হয়ে বলল, আমার কাছে? হ্যাঁ। নয়নের সঙ্গে কথা হলেই দেখতাম ও তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করে। আমাকে আরো আগেই বলেছিল সম্ভব হলে আমি যেন ডেনমার্কে এসে তোমার খোঁজ খবর নিয়ে যাই। আমার কাজের এত প্রেসার ছিল যে ইচ্ছে থাকলেও আসা সম্ভব হয়নি। আর এখন ছুটি পেয়ে চলে এলাম। এছাড়া অন্যান্য অনেক দেশ ঘুরলেও ডেনমার্কে কখনো আসা হয়নি আমার। তোমার বদৌলতে মনে হচ্ছে এবার ডেনমার্কও ঘোরা হয়ে যাবে। নিবেদিতা মৃদু হেসে বলল, আচ্ছা। আপনি কোথায় উঠেছেন? কোথাও উঠিনি এখনো। হোটেলে উঠব। সরাসরি তোমার ভার্সিটিতে চলে এলাম। কারণ পরে এলে তো তোমাকে পেতাম না। তখন আবার তোমার কাজ শেষ হওয়ার জন্য লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হতো। নিবেদিতা হাতঘড়িতে সময় দেখে বলল, হ্যাঁ, আমাকে এখন যেতে হবে। ছুটি কখন? 10টায়। এত কাজ করো? নিবেদিতা হাসার চেষ্টা করে বলল, করতে হয়। তোমার বাড়িতে জানে? জানে। প্রথম প্রথম সবাই খুব রাগ করেছিল। কিন্তু রাগ করে লাভ কি? আমি তো আমার মতোই চলবো। বাবা মায়ের অনেক টাকা এমনিতেই নষ্ট করছি। নিজেও যদি নিজের খরচটা চালাতে পারি তাহলে তাদের ওপর চাপ কিছুটা হলেও কমবে। তোমার আত্মনির্ভরশীল হওয়াটাকে আমি এপ্রিসিয়েট করি। তুমি অসাধারণ একটা মেয়ে, প্রাণ। নিবেদিতা এই কথার প্রত্যুত্তরে মৃদু হাসল। বলল, আমি তাহলে এখন যাই। আমি আসবো সাথে। কেন? এগিয়ে দিলাম তোমায়। ওহু, লাগবে না। আমি মেট্রোতে করে চলে যাব। আপনি বরং হোটেলে গিয়ে রেস্ট করুন। তোমাকে তাহলে পরে কখন পাবো? আমার তো আসলে সেভাবে ফ্রি সময় নেই। তোমার কাজ শেষ হওয়ার পর আমি আপনাকে জানাবো। ঠিক আছে। সাবধানে যেও। টেক কেয়ার। ইউ অলসো টেক কেয়ার। নিবেদিতা যাওয়ার পথে আর নির্ণয়কে কল করেনি। এমনিতেই দেরি হয়ে গেছে। পরে কল করবে বলে সে এখন আর কল দিল না। বেকারিতে কাজের খুব চাপ এখন। ঠিকমতো খাওয়ার সুযোগও পায় না। অবশ্য মাস শেষে ভালো একটা পারিশ্রমিক পায় বলে এই কষ্টটাকে তখন আর কষ্ট মনে হয় না। এর মাঝে অনেকবার ভেবেছিল এই জবটা ছেড়ে দেবে। এত ডিউটি মাঝে মাঝে তার নিজেরই বিরক্ত লাগে। পড়ার জন্য সেভাবে সময়ও বের করতে পারে না। সমস্যা হলো তার মালিক মিসেস লিয়ানা খুবই অমায়িক একটা মানুষ। তিনি নিবেদিতাকে অনেক পছন্দ করেন এবং স্নেহ করেন। নিবেদিতা যখন বলেছিল পড়ায় অসুবিধা হয় বলে সে আর এই জবটা করতে চায় না, তখন মিসেস লিয়ানা জানিয়েছিল সে চাইলে তার ডিউটি টাইম কমিয়ে নিতে পারে। তবুও যেন সে চলে না যায়।
সত্যি বলতে মিসেস লিয়ানার প্রতি তার নিজেরও আলাদা একটা টান আছে। তিনি জবের শুরু থেকেই নিবেদিতাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছেন। এছাড়া সে চাইলেই যখন ডিউটির টাইম কমিয়ে নিতে পারবে তাহলে তো আর জবটা ছাড়ার প্রয়োজন নেই। পরের সেমিস্টার এক্সামের আগে সে 5 ঘন্টা ডিউটি টাইম নেবে বলে ঠিক করেছে। নির্ণয়ের কাজ শেষ। সে এক দৃষ্টিতে তার ফোনের দিকে তাকিয়ে আছে। সেই দুপুর থেকেই কাজের ব্যস্ততার মাঝেও সে বারবার ফোন দেখছিল। বলা বাহুল্য সে অপেক্ষা করছিল নিবেদিতার ফোন কলের। কিন্তু তাকে হতাশ হতে হয়েছে। এখনো পর্যন্ত নিবেদিতা তাকে ফোন করেনি। এমনকি কোনো টেক্সটও নয়। নিবেদিতা কি খুব ব্যস্ত কাজে নাকি ওই ছেলের সাথে? কিন্তু কে সেই ছেলে? সে কেন নিবেদিতাকে প্রাণ বলে সম্বোধন করেছে? সে শুনেছে ছেলেটি চিৎকার করে বলছিল সারপ্রাইজ। এর মানে কি নিবেদিতা এখানে এসে কোনো সম্পর্কে জড়িয়েছে? জোরালেও এতে অবাক হওয়ার কিছু থাকবে না নির্ণয়ের। কেননা তার সঙ্গে তো আর নিবেদিতার কোনো সম্পর্ক ছিল না। এমনকি নিবেদিতা তো এখনো এটাও জানে না যে নির্ণয় তাকে ভালোবাসে। আর কেউ কিছু জানুক বা না জানুক সে তো জানে যে নিবেদিতা শুধুমাত্র নির্ণয়ের থেকে দূরে সরতেই ডেনমার্কে চলে এসেছে। পরিবার ছাড়া একা কষ্ট করে সারভাইভ করছে। নিজেকে ব্যস্ত রাখছে সে নির্ণয়ের দ্বারা কষ্ট থেকে নিজেকে মুক্ত রাখতেই। সেখানে যদি নিবেদিতা এই কষ্ট থেকে মুক্ত থাকার জন্য কোনো সম্পর্কে গিয়েও থাকে তাহলে নির্ণয়ের এখানে কিছু বলার বা করার নেই। ভালো থাকার অধিকার অবশ্যই নিবেদিতার আছে। কিন্তু সেই ভালো থাকাটা অন্য একটা ছেলেকে ঘিরে আবর্তিত এটা ভাবতেই বুকের ভেতরে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। মাথার রগ দপ দপ করে কাঁপছে। রাগে, জেদে, ক্ষোভ ও কষ্টে নিজেকে তার উন্মাদ মনে হচ্ছে এখন। অফিস শেষ করে নির্ণয় বাসায় চলে গেল। একবার চেয়েছিল নিবেদিতার বেকারিতে যাবে। পরে সিদ্ধান্ত বদলিয়েছে। যার এতক্ষণে একটাবার কল করার সময় হয়নি তাকে গিয়ে শুধু শুধু বিরক্ত করার কোনো মানে হয় না। হয়তো এখন নিবেদিতা তার ভালোবাসার মানুষটাকে নিয়ে ব্যস্ত আছে। বাসায় ফিরে লম্বা সময় ধরে শাওয়ার নিল সে। রুমে এসে দেখল নিবেদিতার কল। সে কল রিসিভ করতেই ওপাশ থেকে নিবেদিতা বলল, হ্যালো। নির্ণয় গম্ভীর কণ্ঠে বলল, বলো। এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, কোথায় ছিলেন? গোসলে। ওহ, দেখা কখন করবেন? দেখা? আপনি না দুপুরে বললেন কি কথা নাকি বলতে চান? এজন্য দেখা করবেন? ওহ, আজ ইচ্ছে করছে না। ক্লান্ত আমি। তাছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ কথাও নয়। এমনিই। ওহ, আপনি দেখা করবেন বলেছিলেন বলে আমি আরো আগেই ছুটি নিলাম। অন্য সময় হলে নির্ণয় এই কথায় খুশি হয়ে যেত। কিন্তু এখন খুশি হতে পারছে না। দুপুরের কথা সে এখনো ভুলতে পারছে না। এরপর নিবেদিতার অবহেলাটুকুও তার বরদাস্ত হয়নি। নির্ণয় বলল, এটা আমাকে আগে ফোন করে বলা যায়নি। ইদানিং কাজের খুব চাপ। ভেবেছিলাম একেবারে বের হয়েই আপনাকে কল করব। বের হয়েছ? না, হব। ওকে। সাবধানে যেও। নিবেদিতার মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। সে ভেবেছিল নির্ণয় হয়তো আসবে। মন খারাপ লুকিয়ে বলল, কাল আপনি ফ্রি হবেন কখন? কেন? মৃদহাত ভাইয়া এসেছে ডেনমার্ক। তাহলে কাল তিনজন দেখা করতে পারতাম। নির্ণয় ভ্রু কুঁচকে বলল, কোন মৃদহাত? ভাইয়ার বন্ধু। লন্ডনে যে থাকে। ছোট মামার বিয়েতে এসেছিল। গান গাইল যে। ও হ্যাঁ, হ্যাঁ মনে পড়েছে। তার সঙ্গেই কি দুপুরে কথা বলছিলে? হ্যাঁ। সে তোমাকে প্রাণ ডাকে। হ্যাঁ। নির্ণয় থমকে গেল। এরকম নিকনেমকে কাকে দেয় বুঝতে বেগ পেতে হলো না নির্ণয়কে। এই বিষয় নিয়ে তার আর কথাও বলতে ইচ্ছে করছে না। সে গম্ভীর হয়েই বলল, কাল অফিস ছুটির পর তোমার বেকারির পেছনের কফি শপে থাকব। মৃদহাতকে নিয়ে চলে এসো। ঠিক আছে। রাখলাম। বলে খুট করেই কল কেটে দিল নির্ণয়। মৃদহাত যেমনটা পরিকল্পনা করে ডেনমার্কে এসেছিল তেমনটা হলো না। নিবেদিতার সাথে কথা বলারই ফুরসত মিলছে না। মেয়েটা এত বেশি ব্যস্ত থাকে। পড়াশোনা, জব, বাড়ির কাজ সব সামলাতে গিয়ে যে ছোট মেয়েটা কি রকম হিমশিম খায় ভেবেই খারাপ লাগছে তার। রাতে বাসায় ফিরে নিবেদিতা তাকে কল করেছিল। রান্না করতে করতেই কথা বলছিল মৃদহাদের সাথে। পরের দিন দেখা করার কথাও বলল। আর এটাও বলল যে মৃদহাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিন্তু কি সারপ্রাইজ আছে সেটা বলেনি। মৃদহাদ ক্লু চেয়েছিল।
নিবেদিতা কোনো ক্লুও দেয়নি। সন্ধ্যায় সারপ্রাইজ দেবে বলে জানিয়েছে। মৃদহাদও তাই রাত থেকেই সারপ্রাইজের জন্য অপেক্ষা করছিল। সকালে চলে গিয়েছিল নিবেদিতার ভার্সিটির সামনে। ওখানে একবার দেখা করে নিজের মতো কোপেনহেগেন শহর ঘুরে বেরিয়েছে। খাবার খেয়েছে। মৌটুসি ও নিবেদিতার জন্য যা ভালো লেগেছে কিনেছে। আর অপেক্ষা করছিল কখন সন্ধ্যা হবে। বিশেষ করে সে সারপ্রাইজের জন্য মুখিয়েছিল। নিবেদিতার আগেই কফি শপে এসে অপেক্ষা করছিল নির্ণয়। ওর 5 মিনিট পরেই নিবেদিতা এলো। মৃদহাদ এখনো আসেনি। নির্ণয় থমথমে মুখে বসে আছে। নিবেদিতা চেয়ার টেনে বসতে বসতে বলল, কখন এসেছেন? মাত্রই। মৃদহাদ কোথায়? আসছে। সারাদিন বেচারা আজ একা একাই কোপেনহেগেন শহরে ঘুরেছে। বিকেলে হোটেলে ফিরে ঘুমিয়ে পড়েছিল। তাই আসতে একটু লেট হচ্ছে। চলে আসবে। বেশি সময় লাগবে না। রাগে ক্ষোভে ভেতরে ভেতরে ফেটে পড়লেও বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করছে নির্ণয়। সে কোনো রকম ভনিতা না করেই শান্ত কণ্ঠে বলল, মৃদহাদের সাথে তুমি সম্পর্কে আছো? নিবেদিতা বিস্মিত হয়ে বলল, কি? আমি স্পষ্ট বাংলাতেই প্রশ্নটা করেছি, নিবেদিতা। প্রশ্ন শুনেছি এবং বুঝেছিও। কিন্তু এমন প্রশ্ন করার মানে বুঝতে পারছি না। শক্ত কণ্ঠে বলল নিবেদিতা। না বোঝার কারণ? অনেক কিছুই। আপনার কেন মনে হলো আমি তার সাথে সম্পর্কে আছি? এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না। তুমি উল্টো প্রশ্ন করলে। হ্যাঁ, আমার উত্তর দেওয়ার আগে আপনার উত্তরটা জানা জরুরি। ওর সাথে সম্পর্কে কেন সম্পর্কে যাবে বা আছো তা তো স্পেসিফিকভাবে বলা সম্ভব নয় আমার পক্ষে। তবে দিনশেষে প্রতিটা মেয়েই বোধ হয় একটা শক্ত খুঁটি খোঁজে। মৃদহাদ নিঃসন্দেহে সেই শক্ত খুঁটি হতে পারে। ভালো ক্যারিয়ার আছে ওর। ভালো পরিবার আছে। লন্ডনে সেটেলড। এছাড়া আমার প্রতি একটা বিরূপ মনোভাব বা যেই কষ্টটা আমার দ্বারা পেয়েছো তা থেকে মুক্তির জন্য হলেও মৃদহাদের সাথে সম্পর্কে যেতে পারো। নিবেদিতা অবাক হয়ে নির্ণয়ের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ সে কোনো কথাই বলতে পারল না। নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরে দাঁতে দাঁত চেপে বলল, খুব ভালো বলেছেন। আমাকে যে আপনি এত ভালো চেনেন তা তো জানতাম না আমি। প্রথমত আপনার কথা অনুযায়ী আমি টাকার জন্য তার সাথে সম্পর্কে যেতে পারি। আমি সেরকম কিছু মিন করিনি। আমার কথা এখনো শেষ হয়নি। আপনি মিন করবেন কেন? আপনি তো সরাসরিই বললেন কথাগুলো। আর দ্বিতীয়ত কি বললেন? আপনার জন্য যেই কষ্ট আমি পেয়েছি সেটা ভুলতে আমি তার সাথে সম্পর্কে জোড়াতে পারি। আপনার কথা শুনে মনে হচ্ছে, আমার কাজই এরকম। এতটা লেইমার লাইফলেস আমি, হ্যাঁ। একজনের দেওয়া কষ্ট ভুলতে আরেকজনকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করব। রাগে উত্তেজিত হয়ে কাঁপছে নিবেদিতা। চোখে পানি টলমল করছে। সে বসা থেকে উঠে দাঁড়ালো। বলল, ওয়েল ডান। ধন্যবাদ আপনাকে। আমাকে নিয়ে আপনার ধারণাগুলো পরিষ্কার করার জন্য। নিবেদিতা উল্টো পথে ঘুরে চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল। মৃদহাদ কফি শপের কাছাকাছি চলে এসেছিল তখন। সেই দূর থেকে নিবেদিতাকে কাঁদতে কাঁদতে চলে যেতে দেখল। যখনই সে নিবেদিতার দিকে আগাতে আগাতে ডাকবে বলে ভাবছিল তখনই দেখতে পেল রেস্টুরেন্ট থেকে নির্ণয় বেরিয়ে এলো এবং সে দৌড়াতে দৌড়াতে নিবেদিতাকে ডাকছে। মৃদহাদ আর নিবেদিতাকে ডাকল না। সামনেও এগুলো না। থেমে গেল সেখানেই। নিবেদিতা বড় বড় কদম ফেলে হাঁটছে। চোখের পানিতে সামনের সবকিছু ঝাপসা দেখলেও সে এক মুহূর্তও কোথাও থামছে না। পেছনে থেকে ভেসে আসা নির্ণয়ের ডাক শুনতে পেয়েও উপেক্ষা করে হাঁটছে। নির্ণয় দৌড়ে এসে নিবেদিতার সামনে দাঁড়ালো। হাঁপাচ্ছে সে। নিবেদিতা পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আবারও সামনে দাঁড়ালো পথরোধ করে। কোনো কথা না বলে দুহাতে চোখের পানি মুছে আবারও পাশ কাটিয়ে চলে যেতে চাইল নিবেদিতা। তবে পারল না। এক প্রকার বাধ্য হয়েই নির্ণয় ওর হাত চেপে ধরেছে। এখনো হাঁপাচ্ছে সে। লম্বা শ্বাস নিয়ে বলল, আমার কথা শোনো প্লিজ। নিবেদিতা তাকালো না। তার দুচোখ অশ্রুতে টইটুম্বুর হয়ে আছে। সে অন্যদিকে দৃষ্টি রেখে কান্না জড়ানো কণ্ঠে বলল, আমার হাত ছাড়ুন প্লিজ। নিবেদিতা, এমন করো না। আমি তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে কথাগুলো বলিনি। নিবেদিতা কান্নার জন্য কথা বলতে পারছিল না ঠিক মতো। ফুপিয়ে ফুপিয়ে বলল, কে বলল আমি কষ্ট পেয়েছি? খুব আনন্দ পেয়েছি আমি কথাগুলো শুনে। তুমি যেভাবে কথাগুলো ধরে নিয়েছো আমি সত্যিই তেমন কিছু মিন করে বলিনি। তুমি তো জানোই আমি কেমন।
আমি হয়তো তোমাকে গুছিয়ে বলতে পারিনি কথাগুলো। নিবেদিতা এবার বিরক্ত হয়ে বলল, আমি কোনো এক্সপ্লেইন শুনতে চাইনি। আপনি আমার হাত ছাড়ুন। আমাকে কিছু বলার সুযোগ তো দাও। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। দয়া করে আমার হাত ছাড়ুন। নির্ণয়ের হাত ছাড়তে হলো না। নিবেদিতা নিজেই এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল এবং কিছুটা শাসানোর ভঙ্গিতে বলল, দয়া করে আমাকে ফলো করবেন না। নাকুচু স্বভাবের ও আত্মসম্মানের প্রাচীরে ঘেরা নির্ণয়ের জন্য এইটুকু কথাই যথেষ্ট ছিল। ভালোবাসলে নাকি বেহায়া হতে হয়, আর কতটা বেহায়া হওয়া উচিত। বাড়িতে ফিরে দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়ল নিবেদিতা। নির্ণয়ের বলা কথাগুলো যেন তীরের মতো বিঁধছে বুকে। মানুষটা তাকে এতটা ছোট ভাবে, এভাবে অপমানও করা যায়। নিজের প্রতি তার রাগ, জেদ হচ্ছে এখন। সে না মানুষটাকে ভালোবাসতো আর না তাকে প্রতিটা পদে পদে এভাবে পুড়তে হতো। চোখের পানি মুছে সে উঠে পড়ার টেবিলের কাছে গেল। টেবিলের ওপর তার সেই পুরনো ডায়েরি। একমাত্র এই ডায়েরিটাই নিবেদিতার ভালোবাসার সাক্ষী। ডায়েরিটা কোলে নিয়ে চেয়ারে বসে পড়ল সে। চোখের পানি মুছে ডায়েরি খুলল। প্রথম পেজগুলোর লেখা খুবই এলোমেলো ও অগোছালো হওয়ারই কথা অবশ্য। তার ভালোলাগা অনুভবটা শুরু হয় যখন সে ক্লাস 8-এ পড়ে। যদিও এই সময়টা ভালোবাসার জন্য মোটেও উপযুক্ত নয়। অবশ্য তখন সে ভালোবাসা কি সেটা বুঝত না। শুধু জানতো, নির্ণয়কে তার ভীষণ ভালো লাগে ভীষণ। এই ভালো লাগার সূচনা হয় কুরবানির ঈদে। রোজার ঈদে বড় খালারা গ্রামে এলেও নির্ণয় তেমন আসতো না। সে তার বন্ধুদের সাথে শহরেই ঈদ করত। কিন্তু কুরবানির সময় তাকে বাধ্য হয়ে হলেও আসতে হতো। মূলত নিবেদিতার ভালো লাগার সূচনা ঘটে কুরবানির ঈদের পরের দিন। ঈদের দিন গরু কাটাকাটি ও বিলি করে সারাদিন পার হয়ে যাওয়াতে বাড়ির ছেলেদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ঈদের পরের দিন বাড়ির সবাই একসাথে ঘুরতে যাবে বলে ঠিক করল। সবাই রেডি হয়ে উঠানে অপেক্ষা করছিল। কিন্তু নির্ণয় এখনো আসেনি। বড় খালা নিবেদিতাকে পাঠালেন নির্ণয়কে ডাকার জন্য। নিবেদিতা দৌড়ে বাড়ির ভেতর ঢুকল। নির্ণয় যে রুমে ছিল সেই রুমে গিয়ে দেখল কালো শার্ট পরা একটা ছেলে বিছানায় উবু হয়ে বসে জুতার ফিতা বাঁধছিল। সন্দেহ ছিল না যে এটা নির্ণয়। যখনই নিবেদিতা বলতে যাচ্ছিল, ভাইয়া তোমাকে দা, তখনই জুতার ফিতা বেঁধে মুখ উঁচু করে তাকালো নির্ণয়। সঙ্গে সঙ্গে যেন একটা অদৃশ্য বৈদ্যুতিক শোক খেল নিবেদিতা। সে হা করে নির্ণয়ের দিকে তাকিয়ে আছে। নির্ণয়ের এলোমেলো কিছু চুল কপালের কাছে পড়েছিল। ফ্যানের বাতাসে মৃদু নড়ছিল। কালো শার্টের টপ দুটো বোতাম খুলে রাখা ছিল, তাই খুব সহজেই নির্ণয়ের লোমশ ফর্সা বুক কিছুটা দৃশ্যমান ছিল। বাম হাতে ছিল একটা ঘড়ি। সেই হাত দিয়ে নির্ণয় যখন শার্টের কলার টেনে একটু পেছনের দিকে নিচ্ছিল তখন নিবেদিতার মনে হচ্ছিল এখনই সে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। একটা মানুষ কি এতটাও সুন্দর হয়? যদি তাই হয় তাহলে সে আগে কেন দেখেনি? কেন নির্ণয়ের সৌন্দর্য তার চোখে পড়েনি? এই কেনর উত্তর সে সেদিন পায়নি। কিন্তু এরপরের সময়গুলো কাটতে লাগলো স্বপ্নের মতো। নির্ণয়কে দেখলেই অকারণেই সে লজ্জা পেত। নির্ণয় অবশ্য এসব লক্ষ্য করত না। লক্ষ্য আর কি করবে? সে তো ভুলেও মুখ ফিরে একটু তাকাত না। প্রথম প্রথম এজন্য নিবেদিতার একটু রাগ হতো, জেদ হতো, অভিমানও হতো। কিন্তু পরে যখন ভেবে দেখল যে নির্ণয় তাকায় না বলেই সে একটু শান্তিমতো চোখ ভরে নির্ণয়কে দেখতে পারে, তখন থেকে তার সমস্ত রাগ, জেদ, অভিমান কর্পূরের ন্যায় উবে গিয়েছিল। এই ভালোলাগা যে কবে, কিভাবে ভালোবাসায় পরিণত হয়ে গেল নিবেদিতা একদমই টের পায়নি। সময়ের সাথে সাথে সে উপলব্ধি করছিল সে বড় হয়ে যাচ্ছে। সাথে সাথে তার ভালোলাগা ভালোবাসায় রূপান্তর হয়েছে। নির্ণয়কে দেখার জন্য, একটু কথা বলার জন্য সে উন্মুখ হয়ে থাকত কবে ঈদ আসবে অথবা কবে নানার বাড়িতে কোনো উৎসব হবে। অতীতের স্মৃতিচারণ করতে করতে দম বন্ধ হয়ে আসছিল নিবেদিতার। সে ডায়ারি বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে দুচোখ বন্ধ করল। মন বলছে, অপ্রকাশিত ভালোবাসাটাই হয়তো তার জন্য ঠিক ছিল। দুচোখের কোণা বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল নিবেদিতার। রাগে, জিদ্দে নির্ণয় কি করবে কিছুই বুঝতে পারছে না। এই প্রথমবার তার নিজের কাছেই নিজের চাপা স্বভাবটা বিরক্ত লাগছে। কেন সে অন্যদের মতো মন খুলে কথা বলতে পারে না? কেন সেই গুছিয়ে কথা বলতে পারে না? কেনই বা তার কথা এত রূঢ়? সে তো চায়নি নিবেদিতাকে কষ্ট দিতে।
কাঁদাতে। অথচ না চেয়েও বারংবার সে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলছে। এত দূরে এসেও, এত কাছে পেয়েও সে তার মনের কথাগুলো বলতে পারছে না। নিজের অনুভূতি প্রকাশ করতে পারছে না। উল্টো দিনকে দিন সে নিবেদিতাকে কষ্ট দিচ্ছে। সে আত্মসম্মানের পরোয়া না করে নিবেদিতাকে কল দিল, মেসেজ দিল। কিন্তু নিবেদিতা কোনোটারই কোনো রেসপন্স করল না। এক সময় ফোন বন্ধও পেল। নির্ণয় খুব ভালো করেই বুঝতে পারছে যে সে ঠিক কতটা কষ্ট দিয়ে ফেলেছে নিবেদিতাকে। নিজের প্রতিরাগে থরথর করে কাঁপছে শরীর। হাতের ফোনটা ছুঁড়ে মারল সে দেয়ালে। বিছানার চাদর, বালিশ ছুঁড়ে ফেলে ওটি টেবিলের ওপর থাকা ফুলদানিটা ভেঙেও তার রাগ কমল না। তার মনে হতে লাগলো ডেনমার্কে আসা তার উচিত হয়নি। এখানে না এলে নিবেদিতাকেও এত কষ্ট পেতে হতো না। দেয়ালে পরপর 5টা ঘুষি দিয়ে সে আহাজারি করে বলে উঠল, আম সরি নিবেদিতা। ঘুম ভাঙল নিবেদিতার সকাল 9টায়। আজ সে ক্লাসে যাবে না, বেকারিতেও যাবে না। কিছুটা সময় সে একা থাকতে চায়। হঠাৎ করেই তার মিদহাদের কথা মনে পড়ল। গতকাল যে সে মিদহাদকে কফি শপে আসতে বলল, এরপর কি মিদহাদ এসেছিল? নিশ্চয়ই এসেছিল। আর এসে তো নির্ণয় কিংবা নিবেদিতা কাউকেই পায়নি। বেচারাকে সারপ্রাইজ দেবে ভেবেছিল। নির্ণয়কে দেখে নিশ্চয়ই মিদহাদ সারপ্রাইজড হতো। আর উল্টো নির্ণয় তাকে সারপ্রাইজ করে দিল। নিবেদিতা আনমনেই হাসল। বিষাদের হাসি। বিছানার ওপর থেকে ফোন নিয়ে দেখল ফোন বন্ধ। বিরক্তিতে বলে উঠল, শিট। রাগে যে সে গতকাল ফোন বন্ধ করে রেখেছিল, মিদহাদ তো তাকে কল করেও পায়নি। ফোন অন করে সে মিদহাদকে কল করল। দুবার রিং হতেই কল রিসিভ করল মিদহাদ। আগে কখনো কলে কথা হলেই মিদহাদ প্রাণোচ্ছল স্বরে বলতো, হ্যালো প্রাণ। কিন্তু আজ সে চুপ করে রইল। একটু অবাকই হলো নিবেদিতা। নিজেই আগে কথা বলল, হ্যালো। ওপাশ থেকে মিদহাদ বলল, বলো। শুনছি। নিবেদিতা সংকোচের সাথে বলল, সরি। কাল দেখা করার কথা বলে দেখা করতে পারলাম না। ইটস ওকে। কারণও জানতে চাইল না মিদহাদ। এতে করে আবারও অবাক হলো নিবেদিতা। জিজ্ঞেস করল, আপনি এখন কোথায়? এয়ারপোর্টে আছি। নিবেদিতা অবাক হয়ে বলল, কেন? চলে যাচ্ছেন? ইমার্জেন্সি দরকার আছে অফিসে। তোমাকে কল দিয়েছিলাম গতকাল এটা বলতেই। ফোন বন্ধ ছিল। ওহ, হ্যাঁ, ফোনও অফ ছিল। মিদহাদ আর কথা না বাড়িয়ে বলল, নিজের খেয়াল রেখো। ইমিগ্রেশন পার হব এখন। নিবেদিতা বলল, সাবধানে যাবেন। মিদহাদ মৃদু হাসল। সেই হাসি অবশ্য দৃষ্টিগোচর হলো না নিবেদিতার। ভাগ্যিস হয়নি। তা না হলে হাসির সঙ্গে তার চোখে মুখে থাকা বিষাদের ছাপও নিবেদিতা দেখে ফেলত। কল কেটে ফোনটা বুকের সাথে চেপে ধরে মিদহাদ স্বগতোক্তি করে বলল, সরি নিবেদিতা। জীবনকে সহজ কিংবা কঠিন বলে আখ্যায়িত করার ভাবনাটা করা যায় নিজের খারাপ সময়ে। তখন ভাবার মতো যথেষ্ট সময় না থাকলেও সময় আপনা আপনি বের হয়ে যায়। নতুবা জীবন নিয়ে আমাদের এত ভাবারই বা সময় কোথায়? খারাপ সময়টাই উপযুক্ত সময় জীবনকে নিয়ে ভাবার জন্য। এই ভাবনা শেষে কখনো মন শক্ত হয়, কখনো বা ভেঙে পড়ে। আবার কখনো বুক চিরে বেরিয়ে আসে ভারী দীর্ঘশ্বাস। কখনো মনে হয় এই সময়টা আমি পার হতে পারবো, আবার কখনো মনে আমি ভীষণ একা। এই সংগ্রাম, এই লড়াই আমার জন্য নয়। আমি আর পারছি না। আচ্ছা, ভালোবাসা শব্দটার এত জোর কেন? এত প্রভাব কিভাবে সে একটা মনুষ্য জীবনে ফেলতে পারে? নিজের পরিবার, নিজের লাইফ, ক্যারিয়ার সমস্ত কিছু কেন তুচ্ছ হয়ে যায় এই ভালোবাসা নামক শব্দটার কাছে? কেন? নিবেদিতা উত্তর খুঁজে পায় না। এত ভাবনা চিন্তার পর তারও বুক থেকে কেবল ভারী দীর্ঘশ্বাসটাই বেরিয়ে এলো। চেয়ারে হেলান দিয়ে বসল সে। দৃষ্টি দূরে থাকা ঝকঝকে পরিষ্কার আকাশ পানে স্থির। একঝাঁক পাখি কি সুন্দর মনের আনন্দে দল বেঁধে উড়ে বেড়াচ্ছে। তাদের গন্তব্যস্থান কোথায়? নিবেদিতা বিষয়টা নিয়ে আর ঘাটাল না। পাখিদের দল বেঁধে উড়ে যাওয়া দেখছে চুপচাপ। 3 দিন সে ক্লাসে যায়নি, বেকারিতেও যায়নি। সাবিহা সময় করে একবার দেখা করতে এসেছিল। সে ভেবেছিল নিবেদিতা হয়তো অসুস্থ। মন খারাপ দেখে একবার ঘুরতে যাওয়ার কথাও বলেছিল। নিবেদিতা শরীর খারাপের অজুহাত দেখিয়ে ঘুরতেও যায়নি। তবে সাবিহা যথেষ্ট চেষ্টা করেছে নিবেদিতার মন ভালো করার। সে পলকে কল দিয়ে অনেকগুলো খাবার দাবার আনিয়ে একটা সুন্দর বিকেল কাটিয়ে গেছে।
স্বীকার করতে অসুবিধা নেই যে ওইটুকু সময় নিবেদিতার আসলেই ভালো কেটেছিল। এই 3 দিন যখন যখন বাড়িতে কথা বলার সময় হয়েছে শুধু তখনই ফোন ওপেন করত নিবেদিতা। কথা বলা শেষ করে বাকিটা সময় আবার বন্ধ করে রাখত। এখনো সে রুমে গিয়ে বিছানার ওপর থেকে ফোন নিয়ে আবার বারান্দায় এলো। নাসিমা বেগমকে ভিডিও কল দিল। কল রিসিভ করে নাসিমা বেগম প্রথমেই জিজ্ঞেস করলেন, তোর ফোন বন্ধ কেন? চার্জ ছিল না। মিথ্যে বলল নিবেদিতা। আমি যখনই ফোন দিচ্ছি শুধু বন্ধ পাচ্ছি। আসলে মা, ফোনে যেন কি হয়েছে। ঠিক করা লাগবে। ওহ, টাকা আছে নাকি পাঠাবো? আছে। লাগলে বলিস। এখন তো খরচ তেমন নিচ্ছিসই না। তুই চলিস কিভাবে? ওই তো পার্ট টাইম জবের টাকা দিয়ে হয়ে যায়। আজ যাসনি? ওহু, কেমন যেন জ্বর জ্বর লাগছে। তাই ছুটি নিয়েছি। এবারও মিথ্যে বলল নিবেদিতা। নাসিমা বেগম অস্থির হয়ে শুধালেন, বলিস কি? বেশি জ্বর? ডাক্তার দেখিয়েছিস? ওষুধ খেয়েছিস? মায়ের অস্থিরতা দেখে হেসে ফেলল নিবেদিতা। বলল, আস্তে মা, তুমি এত অস্থির হইও না তো। জ্বর অল্পই। তুই বললেই তো আর আমি চিন্তা ছাড়া থাকতে পারি না। আমি তো মা, মায়ের চিন্তা তুই বুঝবি না। যখন মা হবি তখন বুঝবি। আচ্ছা বাবা, ঠিক আছে। এখন বলো, বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। এই ভালো কথা নিবু। নির্ণয়ের কি খবর? কথাটা হয় তোর সাথে। মুহূর্তেই মুখটা মলিন হয়ে গেল নিবেদিতার। তবুও যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, হয় মাঝে মাঝে। আপার সাথে কথা হলো সেদিন। সুখীর নাকি অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। নিবেদিতা অবাক হয়ে বলল, কি? কেন? নির্ণয় আর সুখীই নাকি ডিসিশন নিয়েছে যে ওরা বিয়ে করবে না। বিয়ে তো হলো নির্ণয়ের অফিসের কলিগের সাথেই। সবটা নিবেদিতার মাথার ওপর দিয়ে গেল। কোথাও কিছু একটা রহস্য তো আছে যেটা ওরা কেউই জানে না। কলিং বেলের শব্দ পেয়ে ফোনে কথা বলতে বলতেই নিবেদিতা গিয়ে দরজা খুলে দিল। ওকে পাশ কাটিয়ে ঝড়ের বেগে ভেতরে প্রবেশ করল নির্ণয়। চুপটি করে বিছানার ওপর বসল। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিবেদিতা। ফোনের অপর প্রান্তে নাসিমা বেগম হ্যালো হ্যালো করছেন। হুঁশে এসে নিবেদিতা বলল, আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি, মা। এরপর কল কেটে জিজ্ঞাসু দৃষ্টিতে নির্ণয়ের দিকে তাকালো। নির্ণয় বেশ স্বাভাবিক কণ্ঠেই বলল, কথা শেষ। নিবেদিতা এই কথার জবাব না দিয়ে প্রশ্ন করল, আপনি এখানে কেন? তোমার সঙ্গে কথা বলতে এসেছি। কি কথা? অনেক কথা। তুমি ফোন বন্ধ করে রেখেছ কেন? ক্লাসে যাচ্ছ না? বেকারিতেও যাচ্ছ না? কেন? আমার ইচ্ছে। পালিয়ে বেড়াচ্ছ? পালাব কেন? আমি কি চোর? অবশ্যই তুমি চোর। কপালে ভাঁজ পড়ল নিবেদিতার। ভ্রু কুঁচকে বলল, মানে কি? চোর অনেক ধরনের হয়। যে মন চুরি করে সেও একজন চোর। তুমিও তাই করেছ। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। নির্ণয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিবেদিতার মুখোমুখি হয়ে বলল, আমার চোখের দিকে তাকাও। নিবেদিতা তাকালো না। নির্ণয় ফের বলল, তাকাও। নিবেদিতা তাও তাকালো না। তার দৃষ্টি অন্যদিকে। নির্ণয় এবার ধমক দিয়ে বলল, আমি বলেছি, আমার চোখের দিকে তাকাও। ধমক খেয়ে কিছুটা কেঁপে উঠল নিবেদিতা। নির্ণয়ের চোখে চোখ রাখল। নির্ণয় বলল, আমাকে তুমি ভালোবাসো? নিবেদিতা দৃষ্টি সরিয়ে নিল। আচমকা অসম্ভব একটা কাজ করল নির্ণয়। নিবেদিতাকে জড়িয়ে ধরে বলল, আমার এই দূরদেশে আসার একটাই কারণ। শুধু তুমি। আমি তোমাকে ভালোবাসি, নিবেদিতা। নিবেদিতার দুচোখে মুহূর্তেই অশ্রু জমা হলো। শরীর থরথর করে কাঁপছে তার। মুখে কোনো রা নেই। শুধু কাঁপান্বিত দুহাত সে নির্ণয়ের পিঠে রাখল। উত্তর মুখে না দিলেও উত্তর পেয়ে গেছে নির্ণয়। চলবে। গল্প, নিবেদিতা। দ্বিতীয় পরিচ্ছেদের সমাপ্তি। লেখনীতে মুন্নি আক্তার প্রিয়া।